মৃত্যুর সংখ্যা আমাদের, গ্রেপ্তার হচ্ছি আমরা, আহত যারা হয়ে যান প্রায় 20,000-এর উপর বিএনপি নেতা কর্মীরা আজকে আহত হয়েছে। এরা কারা? আমি আবারও বলছি, আমাদের অঙ্গ সংগঠন ছাত্রদলরা তো ছিল, ছাত্র শিবিরও ছিল, জামাতও ছিল। জামাতকে ঘোষণা দিয়ে আপনার আন্দোলন করেছে নাকি? তো এই যে সব শ্রেণী পেশার মানুষকেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিল নাকি? তাদের তো এটা দাবি ছিল না, আমরাই করেছি। কারণ আন্দোলন তখন শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নেই, সাধারণ মানুষ ছুটে এসেছে। সে মনে করেছে এরকম একটা জালিম সরকার তার দেশে থাকতে পারে না। বাংলাদেশের চাঁদাবাজির এবং দখলবাজির যে অভিযোগ বাংলাদেশের সব রাজনৈতিক দলের বিরুদ্ধে কম বেশি আছে। জামাতেরও অনেক ইতিমধ্যে চাঁদাবাজি দখলবাজি এটা প্রমাণিত হয়েছে। এনসিপির চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি কমিশন বাণিজ্য বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য প্রকাশ্যে এসেছে। কোন একটি রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তির যাদের জনগণের কাছে জবাবদিহিতা নাই, জীবনে একদিনে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার অভিজ্ঞতা নেই। ভারত বিরোধী বক্তব্য আর ভারত বিরোধী রাজনীতি এক না। জাতির কাছে আমরা অঙ্গীকার করেছি এই দেশের সমৃদ্ধি, দেশের উন্নয়ন, এদের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব সক্রিয়তা বজায় রাখা আমাদের দায়িত্ব। যেই কমিটমেন্ট বা যেই পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে, সেই পরিবর্তনটা এই সরকারের অধীনে না করে বড় দাগে আপনাদের হাতে তুলে দিলে সেই পরিবর্তনের জায়গাটা আপনারা। আচ্ছা, পরিবর্তন বড় দাগের পরিবর্তন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তা কি বড় দাগের পরিবর্তন? কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ডিজায়ার কখনো পুরা জাতির জন্য অবধারিত না, মনে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দেখবার জন্য। আমি আজকে টকশোর মতো কোনো কিছু করব না। আমরা আমাদের আজকে যে অতিথি রয়েছেন তাকে আপনারা সবাই চেনেন। তার সাথে আমরা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এবং সামনের সময়ে বাংলাদেশের রাজনীতি কি হতে যাচ্ছে, বিএনপির যে বর্তমান অবস্থা এবং সামনের দিকে বিএনপিকে নিয়ে যে সংশয় সংকটের কথা শোনা যাচ্ছে, সামনে নির্বাচনের সকল বিষয় নিয়েই আমরা একটু দ্বিপাক্ষিক আলোচনা করব। আমি জনতার পক্ষ থেকে, তিনি বিএনপির পক্ষ থেকে কথা বলবেন জনাব রবিউল আলম রবি। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। আপনারা তাকে সবাই চেনেন, তিনি সবসময় টকশো করেন। জনাব রবিউল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে ঘিরে একটা প্রশ্ন আছে যে আপনি পরিবর্তনের ঠিক পরপরই আপনার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ তোলা হয়েছে যে আপনার লোকজন আপনার আপনার নির্দেশেই বলুন বা আপনার প্রশ্রয়ে কিছু লোকজন গিয়ে একটি টিভি চ্যানেলের একজন কর্মীকে তার বাসায় গিয়ে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই বিষয়টি এখনো পর্যন্ত সুরাহা হয়নি। অনেকেই জানতে চায় এমন বিষয়টির আসলে কি অবস্থা এই মুহূর্তে। এটি জানার পর আমি রাজনৈতিক বিষয়ে একটু যেতে চাই, সেটার একটু আপডেটটা একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে। জয়, ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আপনি যেটা বললেন তার বাসায় গিয়ে, এই কথাটা সত্য নয়। যে ভবনটিতে দুর্ঘটনাটি ঘটেছে ওই ভবনটির 3 জন ওইখানকার জায়গার মালিক। তার একজন হচ্ছে যে নিহত হয়েছেন তার বাবা, অন্য আরো 2 জন জায়গার মালিক আছে। অর্থাৎ 3টি জায়গা একত্রিত করে একটা 10তলা ভবন তৈরি করা হয়েছে। 3 কাঠা 3 কাঠা 3 কাঠা 3 জনের মালিকানা জায়গার। ডেভেলপ করেছে আমার প্লিজেন্ট প্রপার্টিস। এটা ডেভেলপ করে শর্ত অনুসারে আরো আজকের থেকে যদি ধরেন 5 বছর আগে হস্তান্তর করে দেওয়া হয়েছে। জায়গার মালিকরা তাদের অংশ বুঝে নিয়েছে। আবার ধরেন আমার যে অংশ আসে সেগুলি বিক্রি করে যারা ক্রেতা তাদের কাছে বুঝিয়ে দিয়ে আসা হয়েছে আরো 5 বছর আগে। এবং সবাই ভবনের সব বুঝে নিয়েই একটা প্রেস্টিজিয়াস অ্যাপার্টমেন্টের সকল সুযোগ সুবিধা ভোগ করে বসবাস করছে। একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে 2 জনের মালিকানা, অর্থাৎ ল্যান্ড ওনারের অর্ধেক, বাকি অংশ অর্ধেক আমাদের। উনি একটা অ্যাপার্টমেন্টে, যেহেতু ওই অ্যাপার্টমেন্টের 4.5টা ধরেন একটু বিস্তৃত হয়ে যাবে, একটা জায়গায় একটা করে ফ্ল্যাট হলে 10তলা ভবন হলে নিচে গ্রাউন্ড ফ্লোর পার্কিং, বেজমেন্ট পার্কিং, 9টা ফ্লোর, 4.5টা পাবে জায়গার মালিক, 4.5টা পাবে ডেভেলপার। এই অর্ধাংশ সুলতান সাহেবের কিনে নেওয়ার কথা চুক্তি অনুসারে, উনি কিনে নেবেন, তার দামও নির্দিষ্ট করে রাখা। কিন্তু উনি ওই অর্ধেক ক্রয় না করে ভোগ দখল করছেন বিগত 4 বছর ধরে। তো এটা ওনার কিনে নেওয়ার কথা ছিল। উনি আমাদেরকে টাকা পরিশোধ না করে, আমাদের কাছ থেকে ক্রয় না করে উনি নিজেই ভোগ দখল করছিলেন। কিন্তু সম্ভবত অক্টোবরের দিকে আর কি, 2024-এর অক্টোবরের দিকে উনি অনুশোচিত হয়ে মালয়েশিয়া প্রবাসী মাহবুব নামে এক ভদ্রলোককে নিয়ে আমার অফিসে আসেন
এর আগ পর্যন্ত ওনাকে নিবৃত্ত করা যাচ্ছিল না, উনি ভোগী দখল করছিলেন, বিকজ উনি ওই সোসাইটির একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওই সোসাইটিতে আমরা এটা নিয়ে বসেছি, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ। মহানগরে একটা সোসাইটি আছে, সেখানেগুলো আপনি জানতে পারবেন। সোসাইটিতে 5-6 বার বসার পর ওরা বলেছে আপনি ওনাকে প্রাইজ দিয়ে দেন, আর নাহলে ফ্ল্যাট ছেড়ে দেন। উনি প্রাইজও দেন না, ফ্ল্যাটও ছাড়েন না। আবার এরপর ডিবিতে উনি গিয়েছিলেন, তখন হারুনের সাথে তার বেশি সখ্যতা ছিল। ডিবি আমাদের ডাকে, ওখানেও একটা আরবিট্রেশনের মিটিং হয়। সেখানেও বলে যে ঠিক আছে, আপনি কম দেন বেশি দেন, ওনাদেরকে প্রাইজ দিয়ে দেন, আপনি তো ভোগ দখল কিভাবে করবেন, অর্ধেক মালিকানা ওনাদের, আপনাকে কনভিন্স করে নিন, টাকা না দিয়ে পারেন, আপনাকে তো নিতে হবে তাকে ম্যানেজ করে। তো উনি তা তো টাকাও পরিশোধ করেন না, ফ্ল্যাটও ছাড়েন না। এরপর এই ডিসি তেজগার কার্যালয়ে বসা হয়েছিল, উনি আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে নিয়ে যান, এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওনার একটা সখ্যতা ছিলেন। সেখানেও 2-3 দিন বসে মিটিং হয়ে যায়। মিটিং হয়ে যাওয়ার পর ওরাও একই সিদ্ধান্ত দেন যে আমরা তো ওনার মালিকানা ফ্ল্যাট আপনাকে দিতে কি করে বলি, হয় সুলতান সাহেব আপনি এটা পারচেস করে নেন, অথবা ওনাদেরটা ছেড়ে দেন। উনি 3 জায়গায় গিয়ে কোনো জায়গায় এটা ধরেন তাদের ডিসিশন মানেননি। পরবর্তীতে যখন অক্টোবরের দিকে আসলো, উনার এক আত্মীয় নিয়ে আমার অফিসে এসে বলে যে উনি ওটা ছেড়ে দিতে চান, ওটা ছেড়ে দিতে চান, উনি ওটা রাখতে চান না। তো আমরা তখন পাশের ফ্ল্যাটের যে মালিক আছেন তার কাছে ওটা বিক্রি করতে চুক্তিবদ্ধ হই। ওকে, একটা মানে এটা কোনো রেজিস্টার্ড চুক্তি না, এটা ধরুন লিখিত চুক্তি হয়। মানে এক পক্ষ থেকে এটা বিক্রি করার সুযোগ ছিল তখন? অর্ধেকটা উনি ছেড়ে দেবেন, বাকি অর্ধেক ওনার, পাশের ফ্ল্যাটটা ওনার। 3টে ফ্ল্যাট তো, একটা ফ্লোরে, একটার ফুল মালিকানা ওনার, একটার ফুল মালিকানা আমার, আরেকটার অর্ধেক ওনার, অর্ধেক আমার। না, ওই একটার অর্ধেক আপনার, অর্ধেক ওনার। ওই ফ্ল্যাটটা কি আপনাদের যে কোনো এক পক্ষ কি কাউকে কাছে রেজিস্ট্রেশন দিতে পারেন কিনা? না, এক পক্ষ তো দেবে না তো। আমি যে 625 স্কয়ার ফিট পাবো ওইটাই বিক্রি করার জন্য ওইটা বিক্রি দিয়েছি। উনি তো আমার 600 আর উনার আছে 625, এই দুটেই দখল করে আছেন, একই ভোগ করছেন। তো ওখানে আমার 625 স্কয়ার ফিট আছে, আর উনারও আছে সমপরিমাণ। তো উনি এতদিন রেখেছে, এখন আর উনি কিনবেন না, উনি আমাকে এসে অফিসে সারেন্ডার করে যান। তো আমরা বলি যে টাকা আপনি এখন আর কাজ করবেন না, বসবাস করবেন না। উনি কথা দিয়ে যান উনি আর কাজ করবেন না, বসবাস করবেন না, উনি ছেড়ে দেবেন, উনি নিবেন না বলে গেছেন, বলে গিয়েছেন। আমার অফিসে এসে বলে গিয়েছেন। এবং ওনার এক আত্মীয়কে নিয়ে, তিনি ওই মালয়েশিয়ার প্রবাসী মাহবুব সাহেব, উনিও জানাশোনা মানুষ, উনিও রেফারেন্স দিয়ে এসেছেন। তো সেটা হয়ে যাওয়ার পর আমরা ওটা চুক্তিবদ্ধ হয়েছি। আমরা প্রায় 1 মাস পর জানতে পারলাম যে ওই ভবনে উনি কাজ করছেন। ওনার কথা ছিল উনি কাজ করবেন না, আমাদেরটা মেপে বুঝিয়ে দেবেন। তো আমি যেটা জানলাম, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রত্যেকটা জিনিস আমার জানার কথা না, কারণ এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখে। আমার আরো 6 জন ডিরেক্টর আছে, তো আমি তো ম্যানেজিং ডিরেক্টর মাত্র, কোম্পানির মালিকানা তো আর আমার একার না, আরো লোক আছে। তো সিও যিনি আছেন উনি জানলেন, তখন উনি মার্কেটিং অফিসার এবং সিও নিজেরা জান যে কেন আপনি এটা আমাদের এটা এভাবে কাজ করছেন। এলো বুধবার সম্ভবত। তো উনি যাওয়ার পর দেখে উনি কাজ করছেন, উনি বলেন না আমি আপনাদের অংশে করছি না, আমার যতটুকু আছে ততটুকুই করছি, ততটুকুই আমি করছি। তো আমাদের এটা বলেছে যে ঠিক আছে, তাহলে আপনি আমাদেরটুকু মেপে আমাদের অংশ বুঝিয়ে দেন, আপনি তো নিচ্ছেন না, এখন তো নিজেই সারেন্ডার করেছেন। তখন উনি বলে কালকে এসে আপনারা মেপে এটা বুঝে নিয়ে নেন। পরে বৃহস্পতিবার নাকি আমাদের সিও এবং অন্যরা যান আর কি ওখানে ওই পেজ বুঝে নিতে। একজন ইঞ্জিনিয়ার পাঠান, আব্দুল লতিফকে, আর কেউ না। আর ওখানে পাশের ফ্ল্যাটে যিনি কিনবেন, ওই যে আমরা বলেছি 625, যিনি কিনলে ওনার 1850টা 625-এর সাথে যোগ হয়ে 24-এর কাছাকাছি বা প্লাস হয়ে যাবে, উনি কিন্তু আগ্রহী। ওই ডিডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিডি, উনি ছিলেন। আমাদের শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার গিয়েছেন ওটা মেজারমেন্ট করে ডিভাইডেশন করার জন্য। গিয়ে দেখেন ওনারা তালা দিয়ে কাজ করছেন, আমি যেটা জেনেছি। তখন এই তালা খোলার জন্য ওনাকে দেখবেন যে একটা সিসি টিভির ফুটেজ আছে যে ধাক্কাধাক্কি করছে, তারা দরজাটা করার জন্য। উনি দরজা খুলেন না, কাজ করেন, আপনি দরজা খুলেন, দরজা খুলেন। এই ধাক্কাধাক্কি পর্যায়ে ছিল। উনি ছিলেন, ওনার 2 ছেলে ছিল। তানজিম যে সাংবাদিকের তো কেউ জানে না, আর ওটা ওনারা ওখানে বসবাসও করেন না, ওই যে ওনার বাসাও না, ওনার জায়গা আর আমার ডেভেলপ করা একটা অ্যাপার্টমেন্ট আর কি। তো সেখানে পরবর্তীতে আমি যেটা জেনেছি, ধাক্কাধাক্কি হয়েছে, মোবাইলে ভিডিও করতেছিল, মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। ওখানে ওই যেটাকে বলা হয় মামুন সাহেব আর তার 2 শালা ছিলেন, সুলতান সাহেবের 2 ছেলে, সুলতান সাহেব ছিলেন, আর ওই কাজ করছে ওনার যারা ফ্ল্যাটের মধ্যে তার লিভাররা ছিলেন, লোকজন ছিলেন। ধাক্কাধাক্কি মারামারি এই পর্যন্ত হয়েছে। হয়ে যাওয়ার পর সবাই, পুলিশ গিয়েছে ওখানে, ইনফর্ম করেছে, ওনারাই মানে ইনফর্ম করেছে 999-এ পুলিশ গিয়েছে, পুলিশ গিয়ে ওটাকে নিবৃত্ত করেছে। তখন নিচে বসে কথাবার্তাও হচ্ছে। তো কথাবার্তা হলে কার কি অভিযোগ পুলিশ নোট ডাউন করছে। অফিসার ইনচার্জ হাতিঝিল থানার উনি ছিলেন ওখানে, আরো পরবর্তীতে এসিও গিয়েছেন, আরো পুলিশ কর্মকর্তারা গিয়েছেন বা পুলিশের ফোর্স গিয়েছেন। হঠাৎ পুলিশের সাথে কথা বলার প্রায় আধা ঘন্টা পর
কথাবার্তা চলছে, পুলিশ কিন্তু ওই তানজিম যে তার বক্তব্য নোট ডাউন করছে, কি হয়েছে না হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। হঠাৎ করে তানজিম না তামিম যাই হোক, ও বলে যে আমার বুকে খুব প্রচন্ড ব্যথা বোধ করছে, একবার নাকি এটা বলেছে। তো পুলিশ অফিসার বলছে আরে ভাই অসুবিধা নেই, আর 1-2 মিনিট লিখলেই হয়ে যাবে। কিন্তু ওই সময় কি তার মাথায় বাড় দিয়েছে বা এই জাতীয় মারামারি হচ্ছে না তার সাথে? তাকে আঘাত করা না হয়? না না, আঘাতের কোনো চিহ্ন আপনি যদি সুরতলের রিপোর্ট দেখেন পাবেন না, আমি যেটা দেখেছি যতটুকু আমি। তো পরে ওই কারণে আরো 5 মিনিট লেটও হয়েছে। এটার বিরুদ্ধে সুলতান সাহেব অভিযোগও করেছেন যে পুলিশ একটু লেট করিয়েছে আর কি তাকে, কারণ পুলিশ কোনো অসুস্থতা দেখেনি। তারপর আসলে সে অসুস্থ বোধ করলে তাকে ওখান থেকে মনোরা হসপিটালে নিয়ে গেলে প্রথমে মনে আইসিইউতে আমি যেটা জেনেছি ভর্তি, তার কিছু সময় পর নাকি উনি মারা যান, ওই ছেলের মারা যায়। তো ওখান থেকে 3 জনের মতো হবে, আমার এই যে ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, আরো 2 জন ওই যে যেটা তালা খোলার জন্য গিয়েছিল আমাদের গিলিলের কাজ করে, ওরকম আর 2 জন লিভার সহ পুলিশ ক্যাপচার করে তাদেরকে। তাদের কাছে কোনো লাঠি সোটা নাই, তাদের কাছে কোনো ধরনের ধারালো অস্ত্র নাই, কোনো আগ্নেয়াস্ত্র নাই, কিছু নাই। ওখান থেকে পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে ক্যাপচার করেছে। তারপর তো ধরেন ওই উনি মামলা করলেন। আমি যেহেতু ডেভেলপ করে 5 বছর আগে ওটা আমার কোম্পানি করেছে, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ধরেন আমার কেউ যুক্ত করেছে। 1 নম্বর আসামি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিডি তাকে, তারপর 2 নম্বর আসামি করেছে সম্ভবত আমার যে ইঞ্জিনিয়ার আব্দুল লতিফকে, আমাকে 3 নম্বর আসামি করেছে, অন্যদের আমার কোম্পানির অনেককে আসামি করে উনি সম্ভবত 17-18 জনের একজন আসামিকে আসামি করে মামলা করেছে। এবং ইন্টারেস্টিং হলো ওই জায়গার আরেক মালিককে উনি আসামি করে গ্রেফতার করেছেন ওই দিন। আচ্ছা, এখন আপনি আমাকে শুধু এইটুকু বললে বুঝবেন যে যদি ডেভেলপারের সাথে তার কোনো দ্বন্দ্ব সংঘাত হয় বা হয়, তাহলে উনার পার্টনার তো হচ্ছে আরো 2 জায়গার মালিক, তাদের কেন উনি আসামি করলেন? তাদেরকে আসামি করেছেন, গ্রেপ্তার করিয়েছেন, এবং তারা এই মামলা 3 মাসের মতো জেলেও থেকে আসছে। মুজাম্মেল হক কবির তিনি অন্যতম ল্যান্ডওনার একজন। তারপর ওইখানকার ফ্ল্যাট ক্রেতা, পাশের ফ্ল্যাট কিনেছেন তিনি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিডি, তার শ্বশুর, তার স্ত্রী, তার 2 শ্যালক সহ 5 জন ওখানে আসামি করেছেন। হ্যাঁ, তারপর আমার মার্কেটিং অফিসার যারা অফিসেই থাকে, যার ওখানে কোনো কাজ নেই, হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তাদেরকে আসামি করেছেন। এইভাবে উনি আসামি করে একটা মামলা দিয়েছেন। পুলিশ তদন্ত করছে। ঘটনাটা দুঃখজনক, সে তার সন্তান হারিয়েছে। আমি পরে জেনেছি ওই ছেলেটা বেশ অসুস্থও ছিল, সে টেকনিশিয়ান ছিল একসময় ইটিভিতে, পরবর্তীতে নাকি দীপ্ত টিভিতে সম্প্রচার টেকনিশিয়ান হিসেবে নাকি কাজ করতো আর কি। তো আমি ওকে জীবনে একদিন দেখেছি, আমার অফিসেও একবার আসছিল ওর বাবার সাথে। খুব দুঃখজনক, একটা ইয়াং ছেলে মারা গিয়েছে। কিন্তু ঘটনাটা যেভাবে প্রচার হয়েছে, যেভাবে দায়চাপন হয়েছে, সেটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার কিন্তু আপনার ওই ঘটনাটার সম্পৃক্ততা অনেকেই মনে করে যে ঘটনাটা না হলে বা ঘটনার কারণে কোনো না কোনো একটা প্রভাব তো ওই ঘটনা থেকে পড়েছে বলেই সে হার্ট অ্যাটাক করেছে অথবা মৃত্যুবরণ করেছে। না হতে পারে, আমি সেই জায়গা বলছি না। সেটা তো ধরেন একটা দুর্ঘটনা, তাকে তো কেউ মারতে যায়নি, তার বাসায় কেউ যায়নি, তার ফ্ল্যাট কেউ দখল করতে যায়নি, তিনি আমার অংশে দখল করে আছে, এখনো দখল করে আছে স্টিল নাও। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমার ওটা তো দখল করে আছেই। ওই যে মামুন সাহেব যে ফ্ল্যাটটা কিনে বসবাস করতো সেটাও দখলে নিয়ে নিয়েছেন উনি। কেন নিয়ে নিয়েছেন? মামুন সাহেব যখন আসামি হয়েছে, হ্যাঁ ডিডি মামুন, তিনি যখন আসামি হয়েছেন, তার পরিবারকে সবাইকে তো আসামি করেছে। তারা যখন ধরেন ওই প্রাথমিক পর্যায়ের পর গা ঢাকা দিয়ে কয়েকদিন ছিলেন, সেফ সাইডে ছিলেন, তারপরে 1 ঘন্টা পর লোকজন নিয়ে সুলতান সাহেব ওখানে তার ফ্ল্যাট দখল করে, ভাঙচুর করে, সবকিছু নিয়ে দখল করে, কোলাপসেবল গেট নতুন করে লাগিয়ে, তালা দিয়ে উনি এখানে সেখানে ওনার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। অর্থাৎ 2টি ফ্ল্যাটই এখন তিনি দখল করে আছেন। আর উনি যখন আমার ওই অর্ধাংশতে যখন দখল করেছিলেন, তখন আমরা 145 আদালতে করেছিলাম। সেই 145 আদালতে বহাল থাকার পরেও উনি সেটাতে কাজ করছিলেন, দখলে নিয়ে কাজ করছিলেন। এবং উনি গত 5 বছর ওটা দখল করে রেখেছেন আমার অংশ, তো চুক্তি মোতাবেক। এবং ওখানে আর 2 জন ল্যান্ড ওনার আছে, তাদের কাছে যান। উনি একা ল্যান্ড ওনার না, ওনার একার জায়গা না। 3টে প্লট, আমি আবারও বলি, 3 কাঠা একজনের, 3 কাঠা আরেকজনের, 3 কাঠা আরেকজনের, 3টে প্লট এক করে 9 কাঠা করে সেটাকে 10 তলা বিল্ডিং করা হয়েছে। অন্য ল্যান্ড ওনার যিনি, যার লেকের দিকের অংশ ইম্পর্টেন্ট ল্যান্ডটা যার, সেখানে আসামি হলো। ধরেন আমার সাথে ডেভেলপার, আমি ফ্ল্যাট দখল করতে গিয়েছি, মানুষ যেটা মনে করে বা আপনারা যেভাবে বলতে চান যে আমি দখল করতে গিয়েছি, কিন্তু ওই জায়গার মালিক কি দখল করতে গিয়েছে? আরেক পার্টনার তার, সে তো দখলের অংশ না। ডেভেলপার যদি দখল করতে যায় বা ডেভেলপার যদি তার উপর চাপ করতে যায়, ক্রেতা কেন আসামি হবে? ওই জায়গার আরেক মালিক কেন আসামি হবে? এজাহারভুক্ত আসামি কেন হবে? অর্থাৎ অন্য 2 জায়গার মালিক, ক্রেতা সহ অন্যদেরকে সে আসামি করেছে, করে সে একটা, সেই ভালো জানে। তবে আমি প্রথমেও বলেছি, এখনো বলি যে হত্যাটা তো কাম্য নয়।
এটা একটা দুর্ঘটনা মাত্র। আর আমি যদি ওটা দখল করতেই যেতাম, ধরেন এই সরকার পতনের সময় আমি ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিলাম। এই আন্দোলন সংগ্রাম আমার নেতৃত্বে বিএনপির অংশটা হয়েছে। ঢাকা দক্ষিণের প্রধান সমন্বয়কারী। 5 তারিখের পর থেকে 12 তারিখ পর্যন্ত পুলিশ নেই, থানা নাই। 8 তারিখে সরকার গঠন হয়েছে। 12 তারিখ পর্যন্ত থানাগুলো আমরা পাহারা দিয়েছি। আমার কনস্টিটিউশনের ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ সব থানা আমি লোক দিয়ে পাহারা দিয়ে রেখেছি। আমি দক্ষিণের প্রধান সমন্বয়কারী। আমি তো পরের দিনই গিয়ে দখল করতে পারতাম। এটা আরো 2.5-3 মাস পরে, 2.5-3 মাস পরে কেন একটা লোক যাবে? আর দখলের যে প্রক্রিয়া, আপনি বলেন দখল করতে গিয়েছে এমন কে ওখান থেকে গ্রেপ্তার হয়েছে? আমার একজন ইঞ্জিনিয়ার ছাড়া। তো যাই হোক, ওনার সন্তান মারা গেছে, উনি ব্যতীত, উনি ক্ষুব্ধ হয়েছেন। হয়তো উনি সেই ক্ষুব্ধ হয়ে রাগের বশবর্তী হয়ে আমাদের উপর আসামি করেছেন। তবে আমাকে উনি জড়িয়ে আমার পলিটিক্যাল ক্যারিয়ার এবং ব্যবসার যে অপূরণীয় ক্ষতি হয়েছে, যে একটা বিতর্কিত চরিত্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, সেটা আমার জন্য অনেক ব্যথার, আমার জন্য অনেক কষ্টের। মানে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছে মানে রাজনীতি করে। তবে আমি এটা মনে করি, যেহেতু আমার কোনো সম্পৃক্ততা নেই, তদন্ত চলছে, তদন্তের পরিপ্রেক্ষিতে ঘটনা বেরিয়ে আসবে। হ্যাঁ, এবং আমাদের তদন্তের প্রাথমিক তদন্ত প্রায় শেষ। মানে আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না? না, তারা তো বলছো না, আমি তো ছিলামও না। এজারও তা তিনি বলেননি। তিনি বলেছেন আমার নির্দেশে এটা হয়েছে, এবং নির্দেশে আমি না, শুধু আরো 7 জনের কথা বলা হয়েছে, নির্দেশে হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি যে তদন্ত রিপোর্টের পর বিচার কার্য শেষ করার পর আমরা বুঝতে পারবো যে আসলে আপনি কতটা জড়িত আছেন না আছেন। তবে আমরা যতটুকু ওই ভিডিও দেখেছি, সেখানে আপনাকে আমরা দেখিনি। তবে যেহেতু মামলায় আপনাকে দায় দেওয়া হয়েছে, আমরা অপেক্ষায় আছি সেই দায়ের শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। জনাব রবিউল আলম, আমরা যেটা বলার জন্য আজকে আপনাকে মূলত আপনার সাথে কথা বলা শুরু করেছি, সেটা হলো যে আপনি মাঝখান দিয়ে বললেন আপনাকে দল থেকে ঢাকা দক্ষিণের প্রধান সমন্বয়ক হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছিল বা প্রধান সমন্বয়ক। তার মানে আপনার আন্দোলনের সময় কি বিএনপি আন্দোলনে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত ছিল? আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং সম্পূর্ণভাবে সম্পৃক্ত ছিল। কিভাবে? বিএনপি তো বলেছিল যে তারা এই আন্দোলনের সাথে তাদের সাংগঠনিকভাবে কোনো সম্পৃক্ততা নাই। না, সেটা প্রথম দিকে আমাদের নৈতিক সমর্থন ছিল। আমি একটু বললে আপনি বুঝবেন। একটা কোটা সংস্কারের আন্দোলন ছাত্ররা শুরু করে, অরাজনৈতিকভাবে শুরু করে, এবং সব ছাত্ররা এক হয়ে শুরু করে। তখন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও হয়নি, ছাত্ররাই শুরু করে। কোটা সংস্কার আন্দোলন এর আগে 18 সালে ছাত্ররা করেছিল, তখন সরকার মেনে নিয়েছিল। এবার সরকার শপথ নেওয়ার পর তারা আদালতের উপর দায় চাপিয়ে কোটা সংস্কারের সেই যে মেনে নেওয়ার প্রস্তাবনা থেকে সরকার সরে আসতে চাইলো, আবার কোটা বলবৎ করতে চাইলো। ছাত্ররা ফুঁসে উঠল, তারা কোটা ব্যবস্থার সংস্কার চাইল, বাতিলও চাইল না, সংস্কার চাইল। সরকার প্রথমে তাদের সাথে আলোচনার মাধ্যমে শেষ করতে চাইল, ফলপ্রসূ হচ্ছিল না। সরকার এরপর আদালতের উপর দায় চাপিয়ে আদালতের রায় আনতে চাইল অ্যাপিলেট বিভাগ থেকে। সে পর্যন্ত অপেক্ষা করতে বলল। সরকার এর উপর ছাত্ররা আস্থা রাখতে পারছিল না, আদালতের উপরও আস্থা রাখতে পারছিল না, কারণ যে সরকারটি ছিল তাদের আদালতের উপরও কর্তৃত্ব ছিল। ছাত্র আন্দোলন অব্যাহত রাখে, একটা ন্যায্য দাবিতে আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে, কারণ আমরা ন্যায্যতা প্রতিষ্ঠার জন্যই তো রাজনীতি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো কোটা সংস্কার আন্দোলনের আগে যখন হয়েছে তখনও সমর্থন দিয়েছে। আমরা প্রথমে এই ন্যায্য দাবিতে ছাত্রদের পক্ষে অবস্থান নেই। কিন্তু সরকার যখন কোটা সংস্কার আন্দোলনে আদালতের উপর দায় চাপিয়ে এবং আলোচনার মাধ্যমে সমাধান করতে ব্যর্থ হলো, তখন তারা বল প্রয়োগ করতে চাইল। কিছুটা আলোচনা, কিছুটা বল প্রয়োগ। আমরা এই বল প্রয়োগের তীব্র নিন্দা জানাই, এবং আমরা বলি যে এই ন্যায্য দাবিতে ছাত্রদের উপরে যদি জুলুম করা হয়, তাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে বিএনপি এই আন্দোলনের সাথে আছে এবং থাকবে। আছে এবং থাকবে। প্রথম হলো নৈতিক সমর্থন, অর্থাৎ আন্দোলনটা শুরু হলেই নৈতিক সমর্থন। আন্দোলনে আছে এবং থাকবে, এটা কি ঘোষণা দিয়েছে? আমরা দল থেকে বলা হয়েছে যে এই দাবিতে যদি ছাত্রদের উপর জুলুম অত্যাচার করা হয়, দাবি যদি মেনে না হয়, এটা শুধু নৈতিক সমর্থন না, বিএনপির এই আন্দোলনকে সমর্থন করে এবং এর সাথে যুক্ত আছে। আন্দোলনটা যখন 26-27 তারিখের দিকে চলে যায় জুলাইয়ের, তখন বিএনপি আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে সম্পৃক্ত হয়ে যায়। আমরা একটা ডাউটে ছিলাম। আমি শেষ বলেন, প্রশ্ন করেন না, মানে সর্বাত্মকভাবে সম্পৃক্ত হয়ে যায়, এটা 26-27 তারিখের দিকে বললেন, কিন্তু এটা তো আমরা তখন ওরকম ভাবে শুনিনি, দেখি না। আপনি কেন শুনতে চাচ্ছেন সেটাই আমার প্রশ্ন। আপনি শুনতে আর দেখতে চাচ্ছেন কোথায়, সেটাই জায়গায় আমি আসছি। আপনাকে শুনতে আর দেখতে সবকিছু চাইলে হবে না, আপনাকে অনুধাবন এবং বোঝার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আপনারা কৌশল নিয়েছিলেন যতটুকু শুনেছি।
রাজনৈতিক আন্দোলন, এটা কোটা সংস্কার আন্দোলনকে যদি প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক আন্দোলনে মানে পর্যবেসিত করা হতো, তাহলে এই আন্দোলন দানা বাঁধার অথবা জমে ওঠার সুযোগ পেত না। ছাত্ররাও চেয়েছিল আন্দোলনটা সাধারণ ছাত্রদের মধ্যেই থাকুক। তারাও বারবার বিবৃতিতে বলেছে যে রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ত তারা চায় না। আমরাও চিন্তা করেছি যে রাজনৈতিক সরাসরি সম্পৃক্ত হতে গেলে এটা সরকারের পতনের আন্দোলন হিসেবে সরকার নিবে অথবা প্রতিষ্ঠিত করতে চাইবে ডোমেস্টিক, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে। এটা তখন হবে রাষ্ট্রদ্রোহী আন্দোলন, এটা হবে দেশের বিরোধী আন্দোলন। সেই আন্দোলন দিয়ে তারা কি করবে, আন্দোলনটা বিকশিত হওয়ার আগেই, জমাট বাঁধা আগে বা দানা বাঁধার আগে বা ধরেন জোরালো হওয়ার আগেই তারা ধর পাকড়, দমন, নিধন ইত্যাদি ইত্যাদি করে অঙ্কুরেই বিনষ্ট করে দেবে। এটা আমাদের উপলব্ধি ছিল, কারণ আমরা যতবার রাজনৈতিক আন্দোলন করে ঘোষণা দিয়ে সরকার পতনের জন্য চেষ্টা করেছি, আমরা মাঠে এসে মানে জড় হওয়ার আগেই অথবা শক্তি সঞ্চার করার আগেই, প্রতিরোধের জন্য অবস্থান নেওয়ার আগেই কিন্তু আগের রাত্রে আপনার পুলিশ, ডিবি, গোয়েন্দা সংস্থা ক্যাপচার করে ফেলেছে, দমন পীড়ন করে কন্ট্রোল করে ফেলেছে। বিশেষ করে ব্লক রেড দিয়ে বিভিন্ন দায়িত্বশীল নেতাদেরকে গ্রেপ্তার করে ফেলা হলে পরের দিন শুধুমাত্র কর্মীরাই একটা বড় আন্দোলনে নেতৃত্ব দিতে পারে না, এই অভিজ্ঞতা আমাদের আছে। আমরাও চাচ্ছিলাম যে সরকারি আলোচনা, আদালত ইত্যাদি ইত্যাদির মাধ্যমে একটু কনফিউশনের মধ্যে থাকুক, এবং সরকার সেইটাই করেছে, কনফিউশনের মধ্যে ছিল। কখনো মনে হচ্ছে আদালত রায় দিলে ওই আদালতের রায় শিক্ষার্থীরা মানতে বাধ্য হবে, আবার কখনো মনে হচ্ছে শিক্ষার্থীদের সাথে যেভাবে আলোচনা করছে ওরা কনভিন্স হয়ে যাবে, আবার মনে হচ্ছে এই আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন হচ্ছে না, সরকারের পতনের আন্দোলন হচ্ছে না, দেখা যাক না কতটুকু কি হয়। এই কালেক্ষেপণ করার ফলে আন্দোলনটা তখন বিস্তৃত করতে পেরেছে ছাত্ররা, ছাত্রদের মধ্যে। আর আমরা সব শ্রেণী পেশার মানুষকে ওই সময়টুকু পাওয়ার ফলে একত্রিত করে, উজ্জীবিত করে, সক্রিয়ভাবে মাঠে থাকার সুযোগ করে দিতে পেরেছি এবং থাকার দায়িত্ব নিয়ে নিয়েছি। আমাদের যে কৌশলটা ছিল যে আমরা আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনে মিছিল, মিটিংয়ে পরিচিত নেতা কর্মী যারা আছে, প্রতিষ্ঠিত নেতৃত্ব যারা আছে, তারা উপস্থিতি থেকে এটা যে বিএনপি হয়ে গিয়েছে, যুক্ত হয়ে গিয়েছে, এটা এভাবে প্রচার করলে এই আন্দোলন সফল হবে না। যার ফলে আমরা সর্বাত্মকভাবে আন্দোলনে যুক্ত হয়েছি। আমি আবারও বলছি, আমাদের অঙ্গ সংগঠন ছাত্র দলটা তো ছিল, ছাত্র শিবিরও ছিল, জামাতও ছিল। জামাত কি ঘোষণা দিয়ে আপনার আন্দোলন করেছে নাকি? তো এই যে সব শ্রেণী পেশার মানুষকেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিল নাকি? তাদের তো এটা দাবি ছিল না, আমরাই করেছি। এবং তখন ওটা আরো জোরালো হয়েছে যখন সরকার বল প্রয়োগ করতে চলেছে, তখন অনেক লেট হয়ে গিয়েছে। এবং বল প্রয়োগ করতে গিয়ে যেভাবে তারা হত্যার আশ্রয় নিয়েছে, দমনের আশ্রয় নিয়েছে, যেভাবে তারা নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি করেছে, তখন এই সরকারের পতনের যে আন্দোলন সেটা অনিবার্য হয়েছে, এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। তখন শিক্ষার্থীরা যদি আপনি আলোচনার মাধ্যমে দাবি মেনে সরকার নিয়েছিল, সেখান থেকেও শিক্ষার্থীদের নিয়মে তখন তার আন্দোলন ছিল না। আমি যদি বলি, প্রথমে আমরা নৈতিক সমর্থন দিয়েছি, তারপরে আন্দোলনে যুক্ত হয়েছি এবং তারপর নেতৃত্বটা নিয়ে নিয়েছি। কেন নেতৃত্বটা নিয়ে নিয়েছি সেই জায়গায় আমি একটু বলি। যেহেতু আমি সমন্বয়কারী ছিলাম, আমার প্রত্যক্ষভাবে কাজ করার সুযোগ হয়েছে। আমি শুধু একটা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করিনি, ঢাকা মহানগর দক্ষিণ তাকে সম্পূর্ণভাবে সফল করার দায়িত্বটা আমার উপর ছিল। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কৌশল, আদেশ, নির্দেশ, কিভাবে এই ঢাকা মহানগর দক্ষিণে এক্সিকিউট করা যায়, কিভাবে আমাদের ওয়ার্ড, আমাদের ধরেন থানা, আমাদের অঙ্গ সংগঠনগুলিকে পরিকল্পিতভাবে সাধারণ জনতা হিসাবে একেবারে পরিচিত ভেদ ছাড়া প্রতিদিন মাঠে রাখা যায়, সেই চেষ্টাটার মূল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার ছিল। বিধায় আমি আপনাকে এটা বলছি। শিক্ষার্থীরা গ্রেপ্তার হলো, আপনার নিশ্চয়ই মনে আছে, 6 জন, 5 দিন টিভিতে ছিল। সাংবাদিক সম্মেলন করে বলছে যে কি বলেছে আপনার নিশ্চয়ই মনে আছে, আমার একেবারে মুখস্থ হয়ে আছে, যেটাকে মেমোরিতে রয়েছে, যে আমরা একটা ন্যায্য কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেছিলাম। সেই দাবি চাপে বলেছে, তারা বলেছে, সেই দাবিতে আন্দোলন চলছিল। আন্দোলনে অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কিছু জীবন ইতিমধ্যে দিতে হয়েছে, অনেকের মৃত্যুবরণ করেছে, হতাহত হয়েছে, আবার অনাকাঙ্ক্ষিতভাবে কিছু স্থাপনাও ধ্বংস হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আমরা আন্দোলন প্রত্যাহার করছি, সরকারের কাছে দাবি রাখবো শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হোক। আপনি আমাকে বলেন তো, আন্দোলনটা বন্ধ হয়েছে? যদি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণেই আন্দোলনটা শুধুমাত্র থাকতো, তাদের দাবি তো মেনে নেওয়া হয়েছে। এটা একটা অংশ ছিল বলা হচ্ছে, বাট শিক্ষার্থীদের অন্য অংশ তো বাইরে ছিল, তারা ছিল,
অন্য কিন্তু তা থেকে অন্য অংশ তো আর ওই অংশের নেতৃত্বের বাইরে না। আচ্ছা, তাদের দাবি মানা হয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছে, কেন আন্দোলনটা বন্ধ হলো না? আমি অন্য শিক্ষার্থীদের ছোট করছি না, তারাও মানেনি, দেশবাসী মানেনি, বিএনপি মানেনি, কারণ আন্দোলন তখন শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নাই, সাধারণ মানুষ ছুটে এসেছে। সে মনে করেছে এরকম একটা জালিম সরকার তার দেশে থাকতে পারে না। সে মনে করেছে যে আমার প্রতিবেশী মারা গিয়েছে, এর প্রতিবাদে প্রতিরোধ করার দায়িত্ব আমার রয়েছে। অরাজনৈতিক বলবো না, আমি শুধু শিক্ষার্থীও বলবো না, একেবারে সাধারণ মানুষ, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, হ্যাঁ, মহল্লার সাধারণ মানুষের কাছে না, এটা চলতে পারে না। এই যে চলতে পারে না, সবাই এটাকে হাসিনার পতন নিশ্চিত করতে হবে, এই যে তাড়না, এই যে ঘোষণা, এই যে দৃঢ়তা, এটা প্রতিষ্ঠিত কেন হলো? একটাই কারণ, যে রাজনৈতিক দলগুলি সেটাকে সংগঠিত করেছে। পাশাপাশি শেখ হাসিনা আন্দোলনে দমন যে কৌশল নিয়েছে, সেই কৌশল, দমন নিধনের কৌশলের বিরুদ্ধে রাজনৈতিক দল এবং এদেশের মানুষ ফুঁসে উঠেছে। সরকারের পতনটা অনিবার্য করা এবং অনিবার্য না হওয়া পর্যন্ত মাঠে থাকার দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে দায়িত্ব, সেটা আমরা পালন করেছি। আমাদের অনেক বন্ধু জীবন দিয়েছে, আপনি জানেন 422 জনের মতো আমাদের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতা কর্মীরা জীবন দিয়েছে। আপনি গ্রেপ্তারের জায়গায় যান, 12-13 হাজার গ্রেপ্তার হয়েছে আমাদের সিনিয়র নেতারা সহ। এই মহানগরের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমাদের জয়েন্ট কনভেনার, আমাদের ধরেন সম্পাদক মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এভাবে যদি যান, অধিকাংশ নেতা গ্রেপ্তার হয়ে গিয়েছে। 12 হাজারের মধ্যে প্রায় 10-11 হাজার সারা বাংলাদেশে আমাদের গ্রেপ্তার। তো আমরা আন্দোলনে যুক্ত যদি না হই, তাহলে আমরা গ্রেপ্তার হচ্ছি কেন? মৃত্যুর সংখ্যা আমাদের, গ্রেপ্তার হচ্ছি আমরা। আহত যারা হয়ে যান, প্রায় 20 হাজারের উপর বিএনপি নেতা কর্মীরা আজকে আহত হয়েছে। এরা কারা? আমি নিজে দেখা দেন, সাধারণ মানুষ হিসেবে আমাদের বিএনপি নেতা কর্মীরা গিয়েছে। আমাদের বাসার মেয়েরা পর্যন্ত গিয়ে বলছে যে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, আমি এই জন্য আসছি। হ্যাঁ, বলছে যে আমার ছেলে কালকে বেরিয়েছে, আমি যারা খুঁজে পাচ্ছি না, এটা হতে পারে না, এটা চলতে পারে না। টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছে, মানুষ বলছে সাধারণ অভিভাবক, কিন্তু দেখবেন যে ওটা বিএনপির কোনো মহিলা দলের নেত্রী বা বিএনপির কোনো মহিলা দলের সমর্থক, বা ধরেন ওয়ার্ড লেভেলের বা থানা লেভেলের কোনো মহিলা দলের তিনি যুক্ত আছেন। আবার দেখা গেল সাধারণ অভিভাবক হিসেবে গিয়েছে আমাদের থানা লেভেল, ওয়ার্ড লেভেলের ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি। তারা ফেসটা পরিচিত না, তারা রাস্তায় গিয়ে প্রতিরোধ করছে, ছাত্রদের সাথে আছে। কৌশলটা ওটা ছিল যে ছাত্রদের রাখা হয়েছে, বা তারা ছিল, তারা নেতৃত্ব দিয়েছে, সাহসী ভূমিকা রেখেছে, যুগান্তকারী ভূমিকা রেখেছে, অবিস্মরণীয় ভূমিকা, অস্বীকার করবো না। কিন্তু সেটা আমরা তাদেরকে রাখা হয়েছে ওই জায়গাটাতে, যে তাদের নেতৃত্বে আন্দোলনটা হচ্ছে। আর সারা বাংলাদেশে, ঢাকা মহানগরকে সর্বত্র আন্দোলনের সফল করার দায়িত্বটা নিয়ে নিয়েছে রাজনৈতিক দলের বিএনপির নেতা কর্মীরা। এইটাই ছিল আন্দোলনের মূল কৌশল, যাতে শেখ হাসিনা বুঝতে না পারে যে তার পতনের জন্য সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আন্দোলনটা চলে গিয়েছে। শেখ হাসিনা ওটা প্রেডিক্ট করতে ভুল করেছে, বিধায় তার পতনটা নিশ্চিত হয়েছে। মানে আমি যদি আপনাকে এভাবে বলি, আপনি যদি একটা অফ স্পিনার বল করবে, আপনি যদি ভালো ব্যাটসম্যান হন, আপনি জানেন যে বলটা স্পিন করবে এইদিকে, আপনি ফুটওয়ার্ক, টাইমিং, হ্যাঁ, করে আপনি কিন্তু একটা স্কোয়ার ডাইভ শট খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কিন্তু অফ স্পিনার বোলারের একটা গুণ আছে, সে মাঝে মাঝে একটা টপ স্পিন করতে সক্ষম হয়। মানটা বলটা অফ স্পিন হবে না, মিডল স্টাম্পের উপরই থাকবে। আমি ফুটওয়ার্ক মিস করব, বলের লেন্থ লাইন মিস করব, ঠিক আছে। আমি কি করব, ওই মিডল স্টাম্পের উপর বলটা একটু টপ হয়ে যাবে শেষ মুহূর্তে এসে, মানে একেবারে একটু লো ফ্লাইটে যাবে, স্টাম্পের কাছে গিয়ে একটু লাফিয়ে উঠবে বলটা, এবং আমি বোল্ড আউট হব। শেখ হাসিনা যেটা হয়েছে, যে অরাজনৈতিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক আন্দোলন ঢুকে গিয়ে সরকারের পতনের আন্দোলন এইভাবে চলে যাবে, সে প্রথমে এটা বুঝতে পারেনি। এই যে বুঝতে না দিয়ে তাকে পদত্যাগ করতে না, পালিয়ে যেতে বাধ্য করা এবং আন্দোলনটাকে একটা গণ অভ্যুত্থান সফল করা, এই যে কৌশল, এবারই আমরা প্রথমত একবার রাজনৈতিক বিবেচনায় কৌশল নিয়ে সর্বশক্তি প্রয়োগ করে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছি। 14 এবং 15 যদি বলেন, তখনও ভালো ছিল, কিন্তু আমি বলেছি যে সেটা সরকার পতনের আন্দোলন, বিদায় সরকার অন্যভাবে দমন করেছে এবং সাধারণ শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করা যায়নি। সাধারণ শ্রেণী পেশার মানুষ মনে করতো রাজনৈতিক আন্দোলন মানে রাজনীতিবিদরা করবে, রাজনৈতিক কর্মীরা করবে, তাদের দায়িত্ব। আমার দেশে মানুষের একটা ধারণা আছে, ঠিক আছে, রাজনীতিবিদরা মারা যাবে, জেলে যাবে, গ্রেপ্তার হবে, সরকার পতনের আন্দোলন হচ্ছে, হাসিনার পতনের আন্দোলন, এটা তো বিএনপি, জামাত বা জাতীয় পার্টির কাজ হতে পারে বা অন্য দলের কাজ হতে পারে, এটা আমাদের কাজ না। কিন্তু আন্দোলনটাকে আমরা এমন ভাবে শেপ
দিয়েছি যে সাধারণ মানুষ এবার মনে করতে সক্ষম হয়েছে না এটা শুধু রাজনীতিবিদদের কাজ না, এটা আমাদেরও কাজ, আমাদেরও দায়িত্ব, আমার রাষ্ট্র, সেই রাষ্ট্রে এরকম একটা দানবীয় সরকার চলতে পারে না, হাসিনাকে যেতেই হবে। এই যে সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য আমি আবারও বলছি, আমাদের নৈতিক সমর্থন, আন্দোলন আমাদের যুক্ত হওয়া এবং আন্দোলন আমাদের নেতৃত্ব দেওয়া, এই 3টি ধাপে আমরা সম্পন্ন করেছি বিদায় প্রাথমিক পর্যায়ে মনে হতে পারে যে বিএনপির নেতৃত্ব বা সম্পৃক্ততা নেই, কিন্তু এই কৌশলের কারণে, অরাজনৈতিক অবয়ব রাখার কারণে এবং সরকারকে এবার নিশ্চিত বিদায় দেওয়ার কারণে আমাদের এই কৌশল ছিল। এবং এই আন্দোলন সব শ্রেণী পেশার আন্দোলন, মানুষের আন্দোলন, এই আন্দোলন বিএনপির আন্দোলন, এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। বুঝতে পেরেছি আপনি বিএনপির সম্পৃক্ততার কথাই আপনি বলছেন, যেটি আমরা তখন জেনেছিলাম যে বিএনপি আন্দোলনে নাই, এই ঘোষণাটিও একটা কৌশলের অংশ হিসেবে তাহলে ধরে নিতে হচ্ছে। আসলে পেছনে বিএনপি ছিল, জামাত ছিল, সবাই ছিল। এরপর শেখ হাসিনা যে কারণে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, আমরা জনসাধারণ মনে করে যে হাসিনার চেয়েও বেস্ট একটা সরকার সামনে আসবে, কিন্তু বিএনপিকে কি সেই জায়গায় মানুষ রাখতে পারছে না, এটা আপনি মনে করেন? না, মানুষ রাখতে পারছে না আমি তো মনে করছি না। মানুষ আস্থা রাখছে এবং মানুষ জানে বিএনপির হাত ধরেই সেই সরকার হবে, কারণ বিএনপি বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে, ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু বিএনপি ক্ষমতা দখল করেনি, গণতন্ত্র হত্যা করেনি। মানুষ কি শেখ হাসিনা থেকে বিএনপিকে বেস্ট মনে করে? ডেফিনেটলি শেখ হাসিনা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র অপশনই বিএনপি মনে করে, একমাত্র অপশন। কারণ আপনি যদি বলেন বিএনপি বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে কল্যাণ নিশ্চিত করবার জন্য, সমৃদ্ধি নিশ্চিত করবার জন্য রাজনীতি করে, নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে, ক্ষমতা গায়ের জোরে দখল করেনি, এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠিত করেছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে, গত 17 বছর একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করছে, ক্ষমতার ভাগাভাগি করেনি, জীবন দিয়েছে, গুম হয়েছে, আনাথার স্কিলিং এর শিকার হয়েছে, গ্রেপ্তার হয়েছে বারংবার, লক্ষ লক্ষ মামলা। এই দেশের নেতা কর্মীরা খেয়েছে কিসের জন্য? মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, একটা মানে কার্যকর পার্লামেন্ট এবং জনগণ কর্তৃক নির্বাচিত একটা সরকার। অথবা যদি আপনি এভাবে বলেন রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণকে প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ, গ্রহণযোগ্য ভোট, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে। তো যে দলটি এদেশের স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দিল এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলো, কিন্তু স্বাধীনতার চেতনা বিক্রি করলো না, স্বাধীনতাকে এদেশের জনগণের অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করলো, যে দলটি স্বৈরাচার বিরোধী আন্দোলন করলো, সেখানে এরশাদের পতন নিশ্চিত করলো, আপোষ করলো না, আপোষহীন থাকলো। আচ্ছা, যে দলটি নির্বাচিত হলো, নির্বাচিত হয়ে সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠিত করলো, যে দলটি ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে আবার নির্বাচন করে বিরোধী দল হলো, আর যে দলটি গত 17 বছর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতায়নের জন্য আন্দোলন করলো, সংগ্রাম করলো, তার উপরে দেশের মানুষ আস্থা রাখবে না তো মানুষ কার উপর আস্থা রাখবে? বিএনপির সমকক্ষ বা বিকল্প কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে নাই, কারণ এটা বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করে। এটা কি মনে করেন না বিএনপি ছাড়া আসলে মানুষের চয়েসও নাই, যে কারণে যতটুকু আপনি ভালো বললেন, যতটুকু মানুষের নির্ভরতা বিএনপির উপর আছে বলে শুধুমাত্র সেই কারণে? না, আমরা তো চয়েসকে স্বাগত জানাই। এমন কোনো কিছু, হ্যাঁ চয়েস তো নাই, ফরচুনেটলি আনফরচুনেটলি একটা থার্ড চয়েস নাই, কিন্তু আপনি মনে করেন কিনা যে যেই কারণে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে তার চেয়েও কোন কোন ব্যারোমিটারে আপনি বলবেন বা কোন কোন ইয়েতে বলবেন যে বিএনপিকে মানুষ পছন্দ করে বা বিএনপি মানুষ পছন্দ করবে এবং বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনা থেকে ভালো করবে? কারণ ইতিমধ্যে আমরা যতটুকু জানি বিএনপি, আমি আমার ব্যক্তিগত পারসেপশন থেকে বলছি না, মানুষের পারসেপশন, বিএনপি এখন দখলবাজিতে আগের তুলনায় আরো বেশি পরিমাণে করছে। বিএনপি টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছু দখলে নেমেছে। বিএনপির নেতারা যারা একসময় দেখা যাচ্ছে পলাতক ছিল, নিজেদেরকে কখনো গত 17 বছর রাজনীতি দেখা যায়নি, তারা এখন অন্ধকার থেকে বের হয়ে যে ঠিক আগের তুলনায় আরো বেশি পরিমাণ অত্যাচার নির্যাতন করার চেষ্টা করছে। এই ধরনের অভিযোগ আছে, অস্বীকার করবেন না? অভিযোগ কিছু আছে, কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে, যে পরিমাণে প্রচার করা হচ্ছে, আমি মাঠের একজন নেতা হিসেবে সেটা সম্পূর্ণ একটা অপপ্রচার, একটা ধরেন একটা দলকে হেয় প্রতিপন্ন করা অথবা বিতর্কিত করার একটা অপপ্রচার আমি বলবো। তবে দায় একেবারে নেই আমি তা বলবো না, আছে কিছু। আচ্ছা, বিএনপি তো বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি দখল করছে না, সেবা খাতগুলি দখল করছে না, ব্যাংক খাত, স্বাস্থ্য খাত এবং বড় বড় যে সমস্ত জায়গায় খাত, সেখানে তো আর বলছেন না, সেটা বলছেন না আর কি,
সেটা তো আর বলছেন না। করছে তো, তারপর আচ্ছা, তো শুনে করছে তো মানুষ, কিন্তু কারা করছে? অন্য রাজনৈতিক দলেরও সেখানে সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের চাঁদাবাজির এবং দখলবাজির যে অভিযোগ বাংলাদেশের সব রাজনৈতিক দলের বিরুদ্ধে কম বেশি আছে। জামাতেরও অনেক ইতিমধ্যে চাঁদাবাজি দখলবাজি এটা প্রমাণিত হয়েছে। এনসিপির চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি কমিশন বাণিজ্য বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য প্রকাশ্যে এসেছে, আসছে। হ্যাঁ, বিএনপির মধ্যে কিছু আছে। এখন জায়গাটা হচ্ছে এই যে আপনি টেম্পু স্ট্যান্ডের কথা বললেন অথবা ফুটপাতের অবৈধ দোকানের কথা বললেন, এই চাঁদাবাজি দখলবাজি কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় হয় এটা আমি বিশ্বাস করি না। শুধু আমার দল না, অন্য দলেরও আমি বিশ্বাস করি না। তবে বাংলাদেশের রাজনীতিতে কিছু দুর্বৃত্ত আছে, দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। আমরা ইতিমধ্যে যাদের প্রমাণ পেয়েছি অথবা অভিযোগ যেটা এসেছে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং দেশের প্রচলিত আইনে প্রয়োগ করে তাদেরকে আপনার শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে এবং সেটা আপনার কার্যকর করতে বলা হয়েছে। এখন একটা রাজনৈতিক দল যারা আর কি করতে পারে, আপনি সংগঠন থেকে বের করে দিলেন এবং দেশের আইনের হাতে তুলে দিলেন, এছাড়া তো আর তাকে আর নিবৃত্ত করার কোনো ওয়ে নাই। আমরা সেটা করছি। আপনাকে একটা বলি, আপনি ধরেন, আপনি বুঝবেন, একটা মসজিদ কমিটিতে একজন ইমাম নিয়োগ দিলাম আমরা, 5-7 জন মসজিদ কমিটির লোক বসে। ইমাম একটা ধর্ষণের সাথে জড়িত হয়ে গেল। কমিটির দোষকে আপনি দিতে পারবেন? দলকে, ওই কমিটি যারা নিয়োগ দিয়েছিল তাদেরকে আপনি দোষ দিতে পারবেন? কারণ তারা কি জানতো যে এই ইমাম 5 দিন পর একটা ধর্ষণে যুক্ত হয়ে যেতে পারে? এটা আগে বোঝার কোনো সুযোগ থাকে না সঙ্গত কারণে। আপনি স্কুল কমিটি থেকে একজন শিক্ষককে নিয়োগ দিলেন, একজন শিক্ষক দেখা গেল যে একটা অন্যায় করে ফেললো, একটা ছাত্রকে বেদমভাবে মেরে আহত করলো বা নিহত করে ফেললো তার রাগ বা ক্ষোভের বশত হয়ে। স্কুল ম্যানেজিং কমিটি যারা নিয়োগ দিয়েছিল আপনি তাদের দায় দিতে পারবেন ওই অপরাধের জন্য? কারণ অপরাধীকে আগে শনাক্ত করা যায় না। আমি একটা দলের কর্মী বা স্থানীয় পর্যায়ের নেতা, সে কালকে একটা হত্যা অথবা একটা চাঁদাবাজি বা দখলবাজির সাথে যুক্ত হবে না, এটা টেস্ট করার তোমার কাছে কোনো ওয়ে নেই। যখনই ধরা পড়ছে বা জানা যাচ্ছে আমরা সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এটাই ন্যায্য, সেটা আমরা করছি, ক্রমাগতভাবে করছি। এবং আপনি অবাক হবেন যে ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সবার বিরুদ্ধে কিন্তু বিএনপি কার্যকর ব্যবস্থা নিয়েছে, অন্য দল কম বেশি নিয়েছে। কিন্তু চাঁদাবাজির আরেকটা সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু খাত আছে, অবৈধ উপার্জন খাত, এটা কর্তৃত্ববানদের খাত। ধরেন ফুটপাতের দোকানে বসানো, ধরেন একটা বালু মহল, জুট ব্যবসা, এরকম কিছু খাত বাংলাদেশে অবৈধভাবে আছে যা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না অথবা কোনো ডিসিপ্লিনের মধ্যে নেই। যে যখন ক্ষমতায় থাকে, যার যখন ওই এলাকায় প্রাধান্য থাকে সে এটা নিয়ন্ত্রণ করে। অথবা ধরেন ফুটপাতে একটা দোকান বসিয়ে দিল, ওই গলির মুখে ধরেন একটা চায়ের দোকান বসিয়ে দিল, সে ওখান থেকে 300 টাকা নিয়ে নিল বসান দেওয়ার বিনিময়ে। এটা বাংলাদেশে আছে। এখন রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে নিয়ন্ত্রণ যদি আপনি না করেন, সিস্টেমের মধ্যে যদি না আনেন, ফুটপাত আপনি তুলে দিতে হবে ফুটপাত, তাহলে কোনো অবৈধ দখলদারি ফুটপাতে থাকবে না। আবার যদি ফুটপাত আপনি রাখতে চান, নির্দিষ্ট কয়েকটা দোকান যদি কোথাও বসানো যায়, সেটা সিটি কর্পোরেশন মেনশন করে ইজারা দিতে পারে, টেম্পোরারি ভিত্তিতে বা ডেলি ভিত্তিতে দিয়ে কাউকে বসাই দিতে পারে। এই শৃঙ্খলা যদি আপনি না আনেন আর এই অবৈধ খাতগুলি যদি বহাল রাখেন, তখন কোন দলের কর্মী যুক্ত হয়ে গিয়েছে এবং তারপর ওই দলের প্রতি দায় চাপিয়ে দিতে পারবেন। এখন যে সরকার, তারা তো মাঝে মধ্যেই বলে যে তাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, কারণ আপনারা যারা সম্ভাব্য সরকার গঠনের জন্য তৈরি হচ্ছেন তাদের শক্তির কাছে তারা অসহায় অনেকটা। না, এই জন্য আমরা বলছি এটা এখন তাদের এরকম একটা অনির্বাচিত বা এই যে ইন্টারিম গভর্নমেন্টের নিয়ন্ত্রণে আপনাদেরকে রাখতে পারছে না, যখন আপনারা যাবেন ক্ষমতায় তখন অবস্থাটা কি হবে? না, সেটা তো আমরা বলেছি। আমাদের অবস্থাটা কি হবে আপনি এইভাবে কেন বলছেন? একটা সরকার আপনি আমাকে ভোট দিয়ে বানাচ্ছেন, আপনি আমার আস্থা রাখছেন না, আপনি আপনার প্রতি আমি জবাবদিহি থাকবো এটা মনে করছেন না। মতো তো এই পর্যন্ত এই যে হাসিনা সরকারের পতনের পর আপনার সে আস্থা রাখার মতো তেমন কোনো ডেফিনেটলি বাংলাদেশের সবচেয়ে বড় দায়িত্বশীল দলের যে দায়িত্বের পরিচয় দেওয়ার দরকার বিএনপি দিয়েছে, সরকারকে সহযোগিতা করছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেখানে নিবৃত্তমূলক ব্যবস্থা নিচ্ছে। এগুলি কি বিচ্ছিন্ন ঘটনা বলেন আপনি? শেষ পর্যন্ত সাদা পাথর খালি করে দেওয়া হয়েছে। আমি সিলেটের কথা যদি বলি, কতগুলি ঘটনা একের পর এক। আচ্ছা, আপনি আমার এই দায়টা রাজনীতিবিদদের উপর চাপাবেন, একবার প্রশাসনের উপর চাপালেন না, একবার সরকারের উপর মনে হলো না যে দায় রয়েছে? আপনার মনে হয়, আপনার কি মনে হয় সরকার আছে? এই সরকার তো ঢাল তলোয়ার নাই, না তো নিধিরাম সরকারের মতো, সেটাও তো বলছেন, সরকারের মতো চলছে। সেটাও তো বলছেন, আমি আপনারা তো বলছেন, অনেকে বলেছে। মানুষ মনে করে যে সরকারের আসলে কোনো ঢাল তলোয়ার না থাকলে ঢাল তলোয়ার হিসেবে কাজ করবে জামাত, বিএনপি। সেখানে তো আপনারা যেখানে শক্তিশালী বর্তমানে আছেন, আপনাদের যে
কর্তব্য পালন করা দরকার সেখানে আপনারা পালন করছেন না। এখানে আপনার এখানে ভিন্ন দৃষ্টিতে দেখতে হবে। সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য রয়েছে। একটি রাজনৈতিক দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সে জনগণের কাছে যেভাবে দায়বদ্ধ হয়, জনগণের কাছে সে সবসময় দায়বদ্ধ, কিন্তু কোনো সময় কোনো ঘটনা একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না, সরকারকে নিয়ন্ত্রণ করতে হয়। যেখানে অনিয়ম, যেখানে ধরেন আইনের ব্যত্যয় ঘটছে, যেখানে জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে, সেভাবে অত্যন্ত দৃঢ় হতে হয় এবং রাষ্ট্রকে হতে হয়, সরকারকে হতে হয়। যে অঞ্চলে সাদা পাথরে এইগুলি ঘটেছে, আপনি সেখানকার প্রশাসনের বিরুদ্ধে এক পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নিয়েছেন নাকি? নেননি তো। ঘটনা ঘটে যাওয়ার পর অনেকে সেটা আবার রিকভারি করার চেষ্টা করছে। এবং সাদা পাথরে একমাত্র এবং ইন্টারেস্টিং মজার বিষয় জানেন, আজকে সাদা পাথরের যে কিছুটা খবর আমরা পেলাম, একমাত্র এই জায়গাতেই বিএনপি, জামাতে ইসলাম, এনসিপির এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই একসাথে সেখানে এই কাণ্ড ঘটিয়েছে। আচ্ছা, আপনাকে আমি এই বক্তব্যের প্রথমে বলেছিলাম যে রাজনীতি, সব রাজনৈতিক দলের মধ্যে কিছু দুর্বৃত্ত আছে। এটা আমরা দায় হয়তো একজনের উপর চাপাই, কিন্তু এই ধরনের মানুষ রাজনীতিতে বাংলাদেশে কিছু আছে। এর একটা কারণও আছে, সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিটা খুব বেশি পরিচ্ছন্ন আমরা করতে পারিনি। ভায়োলেন্স যুক্ত ছিল, আন্দোলন সংগ্রামমুখী ছিল, তো দমন পীড়ন ছিল। সরকার গত 17 বছর যেভাবে দমন পীড়ন করেছে, সেখানে মাঠে রাজনীতি করতে গিয়ে অনেক কম যোগ্যতা সম্পন্ন অথবা সমাজের প্রতি দায়বদ্ধ না, এরকম একটা শ্রেণীও রাজনীতিতে এসেছে, মিছিল মিটিং এ যুক্ত হয়েছে, আন্দোলন সংগ্রামে লাঠি ধরেছে, এরকম একটা শ্রেণী বাংলাদেশে কিন্তু আছে। এবং তারা এটাকে রাজনীতিকে জীবিকা হিসেবেও নেওয়ার চেষ্টা করে, যে আমার দল একটু ভালো অবস্থায় থাকলে অথবা ক্ষমতায় থাকলে ওই অবৈধ সুবিধাগুলি, অর্থনৈতিক সুবিধা আমি পাবো, এই ধারণাটা তো আছে। এখন এই ধারণাটা সব রাজনৈতিক দলের মধ্যে আছে। আমরা বলছি আমরা সব রাজনৈতিক দল এক হয়ে নির্বাচিত সরকার যদি আসে এবং আমরা রাজনৈতিক দলগুলি যদি দুর্বৃত্তদের প্রশ্রয় না দেই, যে অঙ্গীকার আমরা করেছি এবং যেভাবে অন্যান্য রাজনৈতিক দল এবং বিএনপি তার নিজের সংগঠনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এই প্রচেষ্টা অব্যাহত থাকলে তো পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি দায় চাপায় সব দোষ বিএনপির, অমুক বিশুদ্ধ, সরকার একেবারে নির্দোষ, সরকার শিরোধার্য, এ সরকারের কোনো দোষ নেই, এভাবে বললে তো ধরেন তখন এই দায় বিএনপির উপর চাপানোটা আমার মনে হয় অন্যায্য হবে। এই সরকারকে আমরা সেই অর্থে ওই রকম শক্তিশালী সরকার হিসেবে দেখছেন। তারা ইন্টারিম সরকার, তারা একটা সময় কারো না কারো কাছে ক্ষমতা ছেড়ে চলে যাবে, এই একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা আসছে। সুতরাং তাদের কাছ থেকে আমরা ওইরকম আশাও করি না। আমরা আশা করি আপনাদের কাছে যারা আপনারা ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতায় ছিলেন, তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা, এবং আপনারা বর্তমানেও ক্ষমতাশীল, বর্তমানে আপনারা বিভিন্ন পর্যায়ে আপনারা সেটা প্রমাণ করেছেন। আপনারা জামায়াত ইসলাম কিন্তু আপনাদের দখলবাজির মধ্যেও আপনাদের সেরকম ভূমিকা দেখতে পাচ্ছি। এটি আপনি প্রকাশ বা স্বীকার করেন আর না করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম। এখন যেটা হলো যে আপনি হানার মধ্যে যদি বলেন যে এই পরিস্থিতি যতটুকুই এখন হচ্ছে, আপনি যেটা বলতে যাচ্ছেন যে বিক্ষিপ্ত কিছু হতে পারে, এটি আপনার ক্ষমতা যাওয়ার পর যদি আপনার সরকার গঠন করেন, তাহলে কি এর চেয়ে বৃদ্ধি পাবে নাকি স্থিতিশীল হবে? এটা আমাদের অঙ্গীকার যে এই যে ব্যবস্থাপনা, দুর্বৃত্তায়নের যে ব্যবস্থাপনা, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, মাঠ পর্যায়ে, অথবা এই দখলবাজি চাঁদাবাজির যে জায়গা, সেগুলিতে আমরা শূন্য সহনীয় অবস্থান নিয়েছি। কোনো অবস্থাতে বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, অথবা জনগণ এর হয়ে আমরা যেভাবে রাজনীতি করছি, তাতে বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী, চাঁদাবাজির স্থান হবে না। আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে চিহ্নিত করতে পেরেছি ব্যবস্থা নিয়েছি, যারা চিহ্নিত হয় নাই, যদি আমরা জানতে পারি যে বিএনপির কোনো নেতা রাজনৈতিক দলের থেকে এই ধরনের মানে জনগণের করছে, ওপর চাপ সৃষ্টি হয়, অথবা জনগণের ক্ষতিকর, জনহিতকর কোনো কাজ করছে, এটা যদি প্রমাণিত হয়, তার বিএনপি করার কোনো সুযোগ নেই। আর বিএনপির এ ব্যাপারে আরো দায়বদ্ধ থাকবে, আরো বেশি দায়িত্বশীল হবে, আরো বেশি দায় নেবে। তবে কারেকশনের জন্য একটা সময়ের প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই বাংলাদেশে দুর্বৃত্তকারীরা বা দুর্বৃত্তায়নের যে রাজনীতি, তার থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে, এবং বিএনপি তার প্রতিকৃতি হিসেবে কাজ করবে, তার প্রবক্তা হিসেবে কাজ করবে। কমিটমেন্ট এবং অঙ্গীকার, আপনি আমাদের 31 দফা অঙ্গীকার রয়েছে রাষ্ট্র ব্যবস্থাপনায়, তার মধ্যে আমাদের শাসন ব্যবস্থাপনায় আমরা বিভিন্ন সেক্টর গুলিতে কোন প্রক্রিয়ায় আসবো, আপনি এভাবে বললে হবে না। শুনেন, আমরা এর আগেও দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় ছিল শুধুমাত্র আপনাদের অঙ্গীকার ভাঙ্গনের কারণে।
এই আচ্ছা আপনি আমাকে একটু বলবেন সবসময় দেয়। আচ্ছা আপনার কাছে আমি একটু জানতে সরকার চাই যে অঙ্গীকার করেছেন সেখান থেকে বের হয়ে আপনারা সেটাকে ইয়ে করেছেন বলেই শেখ হাসিনা সে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করেছে, যে কারণে 16-17 কোটি মানুষ গত 15 বছর ধরে সাফার করেছে। আমার মনে এটা যদিও তার এই ন্যারেটিভ আমরা বিশ্বাস করি না, সেটি বিএনপির শাসন আমলে কিন্তু এরকম একটা কাজের কথা বলবেন যেটা সরকার করেছে। আমি জেনে যাই যে সরকার এমন একটি কাজ করেছে যাতে জনগণের সিংহভাগ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে না, সেরকম তো বড় দাগে কোনো কিছু নাই, যে কারণে তো মানুষ কি ভেবেছে, মানুষ জানতো শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালে বা তাকে তার সরকার থেকে তাকে নামালে বিএনপি ক্ষমতায় যাবে। এটা একদম বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত বিশ্বাস করতো, কিন্তু মানুষ তো দ্বিধাবোধ করেনি রাস্তায় নামতে। প্রত্যেকটা মানুষ নেমেছে, জানে যে এরপর বিএনপি ক্ষমতায় যাবে, কারণ বিএনপি তো অপেক্ষাকৃত অনেক ভালো কাজ করেছে, সেই দৃষ্টান্ত তো আছে। সেই অব্যাহততার মধ্যে আমাদের এই অবস্থা তো তৈরি হচ্ছে, এটা তো আবার অস্বীকার করতে পারবেন না। আমরা দেখছি পাথর থেকে চুরি থেকে শুরু করে সব ধরনের চুরিদারি এখন হচ্ছে, সব ধরনের খারাপ কাজ হচ্ছে। সেখানে আমাদের সংশয়, সেখানে আমাদের আশঙ্কা যাচ্ছে সামনের সময়টা তাহলে আমরা কি পাবো। আপনি অঙ্গীকার করেছেন, রাজনৈতিক দল হিসেবে আপনার সংগঠন অঙ্গীকার করেছে যে সামনের সময় আমরা এরকম কিছু করবো না, আমরা এর সামনের সময়গুলোতে তাকিয়ে দেখবো যে কি অবস্থা। আপনার কাছে থার্ড প্রশ্ন হলো যে সামনে নির্বাচনটা বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, নির্বাচনের সময়টা বড় একটি ফ্যাক্টর দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচন যদি দেওয়া হয় তাহলে মানে বড় দাগে তেমন কোনো পরিবর্তন না করে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হবে, একটা রাজনৈতিক সরকার আসবে। যেই কমিটমেন্ট বা যেই পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে, সেই পরিবর্তনটা এই সরকারের অধীনে না করে বড় দাগে আপনাদের হাতে তুলে দিলে সেই পরিবর্তনের জায়গাটা আপনারা। আচ্ছা, বড় দাগের পরিবর্তন কোন ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তা কি বড় দাগের পরিবর্তন, নাকি জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার, সেটাই পরিবর্তন? সেটা তো হাসিনাও ছিল। আচ্ছা, বড় দাগের কোন পরিবর্তনটি হচ্ছে না? না, সেটা তো হাসিনাও ছিল। হাসিনা কি নির্বাচনের মাধ্যমে এসেছিল না? না, আসছিল। সেটা কিন্তু জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করেছে। সে কি ক্রেডিবল নির্বাচন করেছে? 14 বলেন, 18 বলেন, 24 বলেন, সংবিধানের দৃষ্টিতে সেটাও নির্বাচন না। আইনি নির্বাচন আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এক না। আইনি সরকার আর জনগণ, এটা তো আপনার ভাষা, তাদের ভাষাতে নির্বাচন ছিল। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে কোন বড় দাগের পরিবর্তনটা বাদ যাচ্ছে? বড় দাগের পরিবর্তন তো ডেফিনেটলি আমাদের মানে সবচেয়ে বড় করে আমাদের সনদটা আমরা করতে সক্ষম হলাম, সেই সনদে কি একটা রাষ্ট্রের ব্যাপক কারেকশন হয়নি? হবে না? হবে তো। এখন কোন একটি ছোট বা মাঝারি রাজনৈতিক দল তার ক্ষমতায় যাওয়ার নিশ্চিত হওয়ার জন্য কোন পরিবর্তন কি জনকল্যাণের পরিবর্তন, এবং সেটি কি জাতি অথবা সব রাজনৈতিক দল করতে বাধ্য? এভাবে যদি আপনি বড় পরিবর্তন করেন তাহলে আমার কাছে মনে হয় যে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে শঙ্কা যে তাহলে আমাদের রাজনীতির মধ্যে বা অন্য দলের মধ্যে এখনো পর্যন্ত সেই অনুশোচনা বা উপলব্ধি বা সমন্বয়ের আগ্রহটা প্রতিষ্ঠিত হয়নি। ঐক্যমত কমিশন নিরপেক্ষ কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার। নির্বাচনের জন্য দরকার, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ সরকার, যাদের ক্ষমতায় যাওয়ার মোহ থাকবে না, সেটা আছে। কারেকশনের জন্য সব রাজনৈতিক দল আলোচনা করেছে, সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত কমিশন প্রয়োজনীয় সংস্কার উপস্থাপন করেছে। অধিকাংশ সংস্কারের ব্যাপারে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একমত হয়েছে। সংস্কারের প্রবক্তা তো আমরাই উপলব্ধি করেছি। আপনি আমাকে বলেন তো, এই সংস্কারটুকু করতে পারলে পশ্চিমা গণতন্ত্র যদি প্র্যাকটিসটা আপনি অব্যাহত রাখেন, অর্জন করতে কোনো বাধা আছে কিনা? ক্ষমতা জনগণের উপর আপনি আস্থা রাখবেন না, পার্লামেন্টকে শক্তিশালী করবেন না, সংবিধানের প্রতি আপনি থাকবেন না, আনুগত্য প্রকাশ করবেন না, অব্যাহত থাকবে না, এই আতঙ্কে ভুগবেন। ট্রমার তো কোনো অসুখ আমি সমাধান পাই না। একটা লোক বা একটা দল, লোকটা নির্বাচিত হয়ে তার জনপ্রতিনিধি থাকবে না, ভালো কাজ করবে না, আপনি বলছেন, আপনি আবার নির্বাচিত করছেন। আবার একটা দলকে আপনি ক্ষমতায় দিচ্ছেন, তারপর আস্থা রাখছেন না, তার তো জবাবদিহিতা রয়েছে আপনার কাছে। এবং আগামীতে তারা সমর্থনও থাকবে 5 বছর পর, যেহেতু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে, ডেফিনেটলি সেও ক্ষমতার বাইরে গিয়ে নির্বাচন করবে। তাহলে জনগণকে তাকে তুষ্ট করতে হবে, জনমত তাকে গঠন করতে হবে, জনগণের কাছে সে দায়বদ্ধ থাকতে হচ্ছে, নাহলে ক্ষমতার বাইরে যেতে হচ্ছে। তো আপনি নির্বাচিত করবেন, তো তার দায়বদ্ধতা আছে না, জনগণের তার প্রতি প্রত্যাশা আছে না, তো সরকারটাকে ঠুনকো করবেন, তার ক্ষমতা রাখতে চাইবেন না, পার্লামেন্টে অকার্যকর হয়ে যায়, সংবিধানটা দরকার নাই, তার উপরে একটা সনদ দিয়ে দিই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ডিজায়ার কখনো পুরা জাতির জন্য অবধারিত না, মনে রাখবেন। জাতির জন্য অবধারিত হওয়া উচিত। ত্রুটি যেখানে আমাদের আছে, বিচ্যুতি আমাদের যে জায়গাগুলিতে হয়েছে, একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যেখানে অন্তরায়গুলি আছে, সেগুলি নিয়ে আলোচনা করে তার প্রায়োগিক দিক বিচার বিশ্লেষণ করে আইনি কাঠামোর মধ্যে জনকল্যাণ ধারণ করে সেই প্রক্রিয়ার মধ্যে এনেই একমত হতে হবে। মনে রাখবেন,
কোন একটা রাজনৈতিক দলকে বিকশিত হওয়া অথবা নতুন করে প্রতিষ্ঠিত করা অথবা তাকে ক্ষমতায় অবধারিত করা কখনো সংস্কার বা বড় মানে আপনি যেটা বলছিলেন কর্ম বা বড় প্রত্যাশা হতে পারে না। সব প্রত্যাশা বিচার করার মালিক জনগণ। আপনার বড় প্রত্যাশা খুবই ভালো, আপনি জনগণের কাছে আগামী নির্বাচনে ইস্তেহার আকারে নিয়ে যান, জনগণ আপনাকে ভোট দেবে, নিশ্চয়ই পার্লামেন্টে সর্বসম্মতিতে অথবা মেজরিটির ভিত্তিতে আপনি জনকল্যাণটা অথবা ওই যে বড় পরিবর্তন যেটা আপনি চাচ্ছেন আপনার ভাষায় সেটা প্রতিষ্ঠিত করুক সে রাজনৈতিক দল। কিন্তু আপনি জনগণ কর্তৃক নির্বাচিত হইতে চাইবেন না, আপনার ধারণাটাই জাতির জন্য শিরোধার্য মনে করবেন, সেটা আরেক স্বৈরতন্ত্র চিন্তা, সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না। আমি একটা বাক্য বলি, আমাদের এই রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা ৫ বারের অভিজ্ঞতা, বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে যে কমিটমেন্ট, যে অঙ্গীকার, তার শপথ নিয়ে বলছি, আমরা জনগণের উপর আস্থা রেখে জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আবারও বলি, গণতন্ত্র, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, সৌহার্দ্যপূর্ণ গণতন্ত্র, কার্যকর পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগের ক্ষেত্রে যা যা কল্যাণকর সব বিএনপি মানতে বাধ্য এবং করতে বাধ্য অঙ্গীকার। কিন্তু কোন একটি রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তির যাদের জনগণের কাছে জবাবদিহিতা নাই, জীবনে একদিনে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার অভিজ্ঞতা নেই, একদিনও রাষ্ট্র ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা নেই, তাদের কল্পনাগুলি অথবা ধারণাগুলি কখনোই জাতির জন্য অবধারিত হতে পারে না। আমলে নেওয়া যাবে না আমি তা বলছি না, সেটা নিয়ে আলোচনা হতে পারে, বিশ্লেষণ হতে পারে। দায়িত্বশীল দল হিসেবে আমরা যেটা মনে করেছি সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা আছে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে, সমর্থন দিয়েছি। জুলাই সনদ মোটামুটি ভাবে বেশ কিছু অসামঞ্জস্যপূর্ণ বিষয় আছে, আমরা মতামত দিয়েছি, ঐক্যমতের ভিত্তিতে হবে। তারপর একটা নির্দলীয় সরকার আছে, প্রশাসন নিরপেক্ষ আছে, সব রাজনৈতিক দল ইতিমধ্যে সমান সুযোগ পাচ্ছে কর্মসূচি পালনের ক্ষেত্রে। নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তারাও কিছু আরপিও সংশোধন করে নির্বাচনমুখী হচ্ছে, এখানে তো আর আপনি দ্বিমত করছেন না। তো আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছি। বিচারের কথা বলা হয়েছে, ইতিমধ্যে ট্রাইব্যুনালে 4টার বিচার কাজ চলছে। আমি যতটুকু জেনেছি 16টির ইতিমধ্যে চার্জশিট আগে দাখিল করা হয়েছে, আজকে দেখলাম আরো 26টির চার্জশিট দাখিল করা হচ্ছে। তার মানে প্রায় 50টি মামলা বিচারের কাছাকাছি জায়গা চলে যাচ্ছে। ডিসেম্বরের আগে আসিম নজরুল সাহেব বলেছেন যে বিচার প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি হবে, অনেকটা সমাপ্ত হবে। তো সেগুলি হলে বিচার সংস্কার, এরপরে নির্বাচন, যাচ্ছি তো আমরা ভালো। কিন্তু এই ক্ষুদ্র স্বার্থে আমরা যেন বিভাজন তৈরি না করি, তাহলে ফ্যাসিবাদীরা উৎসাহিত হবে এবং প্রতিষ্ঠিত হবে। আমি ফোর্থ প্রশ্নটা করছি আপনার কাছে, সেটি হলো যে এনসিপি, জামাতে ইসলাম, সর্বোপরি আওয়ামী লীগের বিষয়ে আপনার ব্যক্তিগত এবং আপনার দলের অবস্থান কি? খুব ছোট্ট করে উত্তরটা দিবেন, এরপর ফিফথ প্রশ্নটা একটু লম্বা আছে কারণ আমাদের সময় প্রায় শেষ। আওয়ামী লীগের ব্যাপারে হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে, বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ আপনারা কোন দলকে ভাবছেন? প্রতিদ্বন্দ্বিতা আপনাদের কার সাথে হবে বলে মনে করেন? না, ওইভাবে যদি বলেন, আমি এভাবেই একটু বলি যে আওয়ামী লীগ এখন একটা পতিত রাজনৈতিক দল, নিষিদ্ধ রাজনৈতিক দল। আপাতত ট্রায়াল ফেস না করার আগ পর্যন্ত তার কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়েছে, সে একটা ফ্যাসিবাদী শক্তি। মনে রাখা দরকার, ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক শক্তি না এই মুহূর্তে, এটা পতিত রাজনৈতিক দর্শন। বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং দেশ ছেড়ে ওই দর্শন নিয়ে তাদের পালিয়ে যেতে হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক শক্তি বলে আমরা মনে করছি না। তার কিছু শুভানুধ্যায়ী আছে, কিছু সমর্থক আছে, তারা নিশ্চয়ই এখনো জানে যে তাদের ওই যে রাজনৈতিক দলটাকে তারা সমর্থন করতো, হয়তো তারা কম জানতো অথবা জানতোই না। সেটা যেহেতু স্পষ্ট হয়েছে, নিশ্চয়ই ফ্যাসিবাদী সমর্থনের সাথে তারা থাকবে বলে আমি মনে করি না। সমর্থক এবং শুভানুধ্যায়ী যারা আছে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছিল, তাদের এখন ট্রায়াল ফেস করতে হবে নিশ্চয়ই। তাদেরকে রাজনীতিতে রাষ্ট্রীয় ট্রায়াল ফেস করে রাজনীতি করার অনুমতি সাপেক্ষ না হলে তো রাজনীতি করতে পারছে না। সমর্থকরা নিশ্চয়ই বিকল্পটা চিন্তা করবে, অন্য কোনো রাজনৈতিক দর্শনকে সমর্থন করবে। আর এটা তো এমন না যে 2 কোটি লোক বেকার হয়ে গিয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, রাজনীতি তা না। নিশ্চয়ই তারা অনুসূচিত হবে, সমর্থক যারা আছে অথবা ধরেন শুভানুধ্যায়ী যারা আছে, তারা রাজনীতিতে তাদের চিন্তার পরিবর্তন করবে। যে রাজনৈতিক দলটি দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে সেই ধরনের জায়গায় তারা পছন্দ করে নেবে। জামাত, এনসিপির কথা বলছিলেন, আমি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিত্ব থাকবেই, অনেক আছে, 100-র উপরে রাজনৈতিক দল আছে, নিবন্ধিত তো আছে। না, যেমন একসময় আপনাদের
বিপরীতে ছিল একমাত্র আপনার যাদেরকে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী ভাবতে সেটা আওয়ামী লীগ। এখন এরকম কোনো প্রতিদ্বন্দ্বী কাউকে ভাবেন কিনা বড় মানে বড় তিনটি রাজনৈতিক দল যদি আপনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন কম। জামাতে ইসলামের বেশ কিছু সমর্থক আছে, কর্মী আছে, তারা নির্বাচনও করেছে, পার্লামেন্টও অল্প পরিসরে থেকেছে, ক্ষুদ্র পরিসরে থেকেছে। এনসিপি নতুন হয়েছে, সাথে ছিল, মন্ত্রীও হয়েছে। হ্যাঁ, আমাদের জোটে ছিল, সেটা আদর্শিক জোট ছিল না, কৌশলগত জোট ছিল, ওটা আরেক বিতর্ক। তারপর এনসিপি নতুন হয়েছে, তারাও মূলনীতি জানি না এখনো, ঘোষণাপত্র তারপর গঠনতন্ত্রগুলো অস্পষ্ট, নিবন্ধন পাওয়ার সব ক্রাইটেরিয়া এখন ফুলফিল করেনি। কিছুটা মনে হয় কাগজে কলমে পরিণত হয়েছে, মাঠে এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষে রিপোর্ট আসেনি, প্রতীকও পায়নি, রাজনৈতিক দল হিসেবে এখনো স্বীকৃত না। তারপরও তারা, তাদের সমর্থন আছে, তারা রাজনীতি করছে, আমরা স্বাগত জানিয়েছি। প্রকৃতপক্ষে রাজনৈতিক দল কোনটি সরকারে যাবে, কোনটি বৃহত্তর বিরোধী দল হবে বা ক্ষুদ্র বিরোধী দল হবে, এটা ডিপেন্ড করে জনগণের উপর। তো এই মুহূর্তে বিএনপি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, ভোটের ইকুয়েশন, এটা আপনি আমার মানে দ্বিমত করবেন না। অন্যরা কারা বড় রাজনৈতিক দল হবে বা আমাদের সমকক্ষ হবে বা আমাদের চেয়ে জনপ্রিয় হবে কিনা, ব্রুড মেজরিটিতে সরকার গঠন করবে কিনা, অথবা বৃহত্তর বিরোধী দল হবে কিনা, সেটা নির্ভর করছে আগামী নির্বাচনে জনগণের ভোটের উপর। আমরা মনে করি যেটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির প্রতিদ্বন্দ্বী কোন রাজনৈতিক দল সেটা আরো প্রতিষ্ঠিত হবে, প্রমাণিত হবে, স্পষ্ট হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা মনে করি বাংলাদেশের ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া আর সবাই রাজনীতি করার অধিকার আছে, এবং জনগণের এই বহু রাজনৈতিক দল থেকে তার পছন্দের রাজনৈতিক দল জামাত ইসলাম বেছে নেওয়ার সুযোগ আছে। আপনাদের সবচেয়ে বেশি এখন পলিটিক্যাল আপনারা বিরোধিতা থেকে শুরু করে সব ক্ষেত্রেই মোটামুটি তাদেরকে আপনার প্রতিপক্ষ হিসেবে বক্তব্য দিচ্ছেন। না না, আমি তা মনে করছি না। আমি মনে করছি এরকম তাদের সাথে কি আর আপনাদের রাজনৈতিক কোনো ভালোবাসা বা ভালো সম্পর্ক আছে কিনা, নাকি তাদের সাথে আর কোনোভাবে না, সেটা সময় বলে দেবে। তবে জামাতের আদর্শ ভিন্ন, বিএনপির আদর্শ ভিন্ন। জামাতের কমিটমেন্ট জাতির জন্য একরকম, বিএনপির হচ্ছে কমিটমেন্ট একরকম। তো এই জায়গা তো সম্পূর্ণ ভিন্ন দুটি রাজনৈতিক দল। কৌশলগত কারণে ঐক্য হয়েছে। এখন ধরেন এই সংস্কার, ঘোষণাপত্র, আগামী দিনের রাজনীতি, আগামী জনমত গঠন, এসব ব্যাপারে তাদের এক ধরনের প্রক্রিয়া আছে, আমাদের এক ধরনের প্রক্রিয়া আছে। তাদের রাজনৈতিক দল চালাচ্ছে, আপনারা আপনাদের পথে চলে গেছেন। এখন আর কোনো জায়গায় তো দ্বিমত হচ্ছে, সেই দ্বিমতটাই মনে হচ্ছে যে প্রতিপক্ষের মতো হচ্ছে। তারা একভাবে চাইছে, আমরা আরেকভাবে চাইছি। এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা রাজনীতির ধরেন অংশ। তো আমরা এটাকে প্রতিপক্ষ বলছি না, প্রতিদ্বন্দ্বী মনে করছি। শেষ প্রশ্ন, একদম খুব ছোট্ট করে যদি সম্ভব হয়, আমি জানি আপনি বিশদভাবে বলবার যথেষ্ট সুযোগ আছে, আপনারা সেটা পারবেন। সেটা হলো যে ভারত, চায়না, আমেরিকা, তিনটি শক্তি এখন আমাদের বর্তমান সরকার বলুন, বিগত সরকার আমল থেকে একটি বড় ফ্যাক্টর হিসেবে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে ভূমিকা রেখেছে, কাজ করেছে। আমাদের মধ্যেও কিছু ভীতি ছিল, কিছু সম্ভাবনা ছিল, কিন্তু সবকিছুকে ছাপিয়ে শেষ পর্যন্ত একটা বড় অভ্যুত্থান না হলে আমরা আসলে কোনোভাবেই পেতাম না। সেই বিগত সরকারকে মোটামুটি তারা তিনটা শক্তি সরাসরি সাপোর্ট দিয়ে মোটামুটি আমাদেরকে অনেক শোষিত করতে তারা ভূমিকা রেখেছে। এই মুহূর্তে মানুষ মনে করে সেই ভারতীয় আগ্রাসনকে প্রশ্রয় দিয়ে আবারও শেখ হাসিনার জায়গাতে হয়তো যেতে চায় বিএনপি। যে কোনোভাবেই হোক বিএনপি সেই একই জায়গাতে, একই ভূমিকায় গিয়ে আবার হয়তো সার্বভৌমত্বকে কোনো না কোনোভাবে কুণ্ঠাসা করবার একটা প্রচেষ্টা চালাতে পারে। আপনি কি মনে করেন বিএনপি কি ভারতের কাছে মাথা নত বা ভারতকে সাথে নিয়ে কি আবারও আমাদের সামনের সময়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবে? না, জনগণ এরকম মনে করে আমি বিশ্বাস করি না। আর জনগণের যদি এইরকম মনে করে, সেটা সে অমূলক ধারণা। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করেছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে সব সময়ের জন্য। আমরা ভারত বিরোধী বক্তব্য দেয়নি, শুধু ভারত বিরোধী রাজনীতি পর্যন্ত আমাদের করতে হয়েছে। আমরা রাজনীতি করি। এখন বলবেন যে বক্তব্য রাজনীতির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদের শফিউল আলম প্রধান ছিলেন, মনে আছে আপনার? একসময় জাগপার স্টেজে আসে 10-12টা ভারত বিরোধী গালিটালি দিয়ে, কথাবার্তা বলে টলে দিয়ে চলে গেল, রাজনীতি শেষ হয়ে গেল। ভারত বিরোধী বক্তব্য আর ভারত বিরোধী রাজনীতি এক না। আমরা ভারতীয় আধিপত্যবাদ, অন্যায্য দাবি, আগ্রাসন
কর্তৃত্ববাদ, এর বিরুদ্ধে বিএনপি কিন্তু সবসময় রাজনীতি করেছে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, বিগত আমলে তো ভারতের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রেখেই, মানে একটা আছে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক এক জিনিস, আরেকটা হলো এর চেয়ে বেশি কিছু যেটা শেখ হাসিনা করেছিল অতিরিক্ত। বাট অন্ততপক্ষে আপনাদের পক্ষ থেকেও তো ভালো সম্পর্ক, মানে ভারতকে আমাদের দেশে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে আপনারাও তো ছিলেন এর আগের সময় তো। আচ্ছা, পৃথিবীর এখনকার আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্ক থাকা এবং সম্পর্ক রেখেই নিজের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই তো রাজনীতি। আমরা বিএনপি কি কিছু আনতে পেরেছে, বা বিএনপি কি পেরেছে যে শুধুমাত্র আমরা মানে ভারত ছাড়া নিজেরাই নিজেদের মতো করে সবার মতো ধরে রেখে? না না না, আপনি যখন বিএনপি দেশের স্বার্থ বিবেচনা করেছে বিদায় অনেক কিছু আনতে পারিনি। ভারতের কাছে আনতে হতে হলে তো দেশের স্বার্থ বিসর্জন দিতে হয়, যেটা শেখ হাসিনা দিয়েছে, আমরা দেয়নি তো। আপনি এটা মনে রাখবেন, আনার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেরটা রক্ষা করা। বিএনপি কতটুকু আনতে পেরেছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি নিজেরটা রক্ষা করেছিল, অসম চুক্তি করেনি, মাথা নত করেনি, ওয়াণিজ্য দাবি ভারতের মেনে নেয়নি। তো এটাই তো রাজনীতি। আপনি আপনার দেশকে রক্ষা করছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি, জাতীয় স্বার্থ, এটাই তো সবচেয়ে বড় আপনার ভূমিকা। সে কাজটা তো বিএনপি করেছে। আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, আমরা সবার সাথে সম্পর্ক চাই, কিন্তু সবার আগে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে, সমমর্যাদা, হ্যাঁ, সম অধিকার, ন্যায্যতার ভিত্তিতে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই। কেন চাইবো না? কোন রাষ্ট্রকে জাতীয় স্বার্থ বিরোধী না হলে তো তাকে তো শত্রু ভাবার কোনো কারণ নেই। আমি আমার স্বার্থের ব্যাপারে সোচ্চার থাকবো, নিশ্চয়ই ভারতের স্বার্থের ব্যাপারে সোচ্চার থাকবে। ভারত বড় প্রতিবেশী, বন্ধুপ্রতিম রাষ্ট্র, সে বন্ধুত্বের মর্যাদা রাখবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকারের ব্যাপারে সে কনসার্ন থাকবে, সে সহযোগী হবে, সে হস্তক্ষেপ করবে না, নতজানু নীতি বাংলাদেশের চাইবে না, সম অধিকার চাইবে। সেটা যদি হয়তো ভারতের সাথে সম্পর্ক রাখতে, তো আমাদেরও কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা মনে রাখবেন, এই বাংলাদেশকে ধারণ করে বিএনপি, বাংলাদেশী জাতীয়তাবাদ। পাকিস্তান থেকে দেশকে মুক্ত করার জন্য বিএনপি স্বাধীনতা সংগ্রাম করেছে, লেজুর ভিত্তি করেনি। আবার ভারতের আধিপত্য বাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে গত 17 বছর, মাথা নত করেনি, ভাগ বাটোয়ার রাজনীতিতে যায়নি, ক্ষমতার ভাগাভাগিতে যায়নি আওয়ামী লীগের সাথে। ঠিক আছে? তো বিএনপি হচ্ছে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল একমাত্র, যারা পাকিস্তান, ভারত, আমেরিকা, চায়না কোন রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চায় না অথবা থাকতে চায় না। আমরা ক্ষমতায় যেতে চাইছি নির্বাচনের ভিত্তিতে, গিয়েছি নির্বাচনের ভিত্তিতে, এবং আগামীতেও যেতে চাই নির্বাচনের ভিত্তিতে। এবং জাতির কাছে আমরা অঙ্গীকার করেছি এই দেশের সমৃদ্ধি, দেশের উন্নয়ন, এদের সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সক্রিয়তা বজায় রাখা আমাদের দায়িত্ব। আমরা এই জাতিকে নেতৃত্ব দিতে চাই। কোনো আধিপত্যবাদী শক্তি, সেটা ভারত, চায়না, আমেরিকা, আপনি যার কথাই বলেন না কেন, তার প্রতি বিএনপির জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কারো পারপাস সার্ভ করার কোনো দায়িত্ব বিএনপি অতীতও নেয়নি, ভবিষ্যতও নেবে না। আমরা সেটাই দেখতে চাই প্রিয় দর্শক, সে অপেক্ষায় আছি বিএনপি আসলে কোন পথে যায়। আজকে বিএনপির আমি একটা কথা বলতে, একটা প্রসঙ্গে আপনি আসছিলেন যে বিএনপি কি করেছে, ধরেন আওয়ামী লীগের থেকে পরিবর্তনটা কি করেছে একটু বলছিলেন। দেখেন, আমরা 91 থেকে 96 ক্ষমতায় ছিলাম, 2001 থেকে 2006 ক্ষমতায় ছিলাম। আমি 2001 থেকে 6 এর কথাটাই বলি, সর্বশেষটাই বলি। 60,000 কোটি টাকার বাজেট, সর্বশেষ আমাদের 90,000 কোটি টাকার বাজেট অনলি। খেয়াল করেন, অনলি 60,000 কোটি টাকা, 90,000 কোটি টাকার বাজেট, যা এখন 1,15,000-16,000 কোটি টাকা শুধু সামাজিক উন্নয়ন খাতেই ব্যয় করা হচ্ছে, নিরাপত্তা খাতে সরকার ব্যয় করছে। এত স্বল্প একটা বাজেট। আমরা দেখেন যমুনা সেতু ওই সময় করেছি, আমরা পদ্মা নদীর উপর কর্ণফুলী সেতু করেছি 1.8 কিলোমিটার। আমরা ঢাকা চিটাগাং হাইওয়ে করেছি, ঢাকা খুলনা হাইওয়ে করেছি, ঢাকা সিলেট হাইওয়ে করেছি, এগুলো আমরা করেছি, তাই না? তারপর বড় বড় কর্ণফুলী টানেল বলেন, কর্ণফুলী সেতু বলেন, আমরা করেছি। উন্নয়নমূলক কাজ, ফ্লাইওভার, খিলগা ফ্লাইওভার যদি আপনি বলেন, জাতের বাড়িটা শুরু টেন্ডার করে গিয়েছিলাম, মহাখালী ফ্লাইওভার করেছি। এগুলো তো অবকাঠামো খাতের কথা আমি বললাম। 6.2 থেকে 6.9 পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত, টেকসই প্রবৃদ্ধি হয়েছে। মাত্র বৈদেশিক ঋণ ছিল 4,500 টাকা পার ক্যাপিটাল, আর এখন সেটা হয়েছে 1.5 লাখ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ। আমরা কিন্তু এই ঋণের মধ্যে ছিলাম, 4,500 টাকা অনলি। তারপর অর্থ পাচার হয়নি এভাবে। পিওর ড্রিঙ্কিং ওয়াটার নিশ্চিত করেছিলাম সারা বাংলাদেশে, এগুলি মানুষ জানে না, উন্নয়ন তো মানুষ বোঝে না। স্যানিটেশন হল বাংলাদেশে আমরা করেছিলাম।
পিওর ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, পরিবেশ উন্নয়ন, বৃক্ষরোপণ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, মাত্র 60,000 কোটি টাকার বাজেটে বিএনপি করেছে। এক একটা দপ্তরে 1,1200 কোটি টাকার বাজেট ছিল অনলি, 1400-1500 কোটি টাকার বাজেট অনলি, যেটা এখন একটা প্রকল্প না, একটা ছোট প্রকল্পে ব্যয় করছে, অপচয় করছে। সেটা দিয়ে আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা করেছি। আপনি বলেন তো সেবা খাতে খারাপ ছিল? এই স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলে ভেঙে পড়েছিল, সুন্দর চলেছে। এখন দেখেন প্রায় সেই বাজেটটা বেড়েছে 10 গুণ। আপনি 10 গুণ সেবা বেড়েছে, 10 গুণ উন্নয়ন বেড়েছে। তো অল্প অর্থ যদি আপনি সুন্দরভাবে ব্যবস্থাপনা করে দেশের স্বার্থে আপনি উন্নয়ন করেন অথবা দেশের সেবায় নিশ্চিত করতে পারেন, তো রাষ্ট্র ব্যবস্থাপনা তো তাই যে আপনার সীমিত অর্থের সর্বাধিক ব্যবহার, সর্বাধিক জনস্বার্থে ব্যবহার, সর্বাধিক কল্যাণকর ব্যবহার, সর্বাধিক প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করাই তো রাষ্ট্র ব্যবস্থাপনা। সেটা তো বিএনপি সবসময় করেছে। চমৎকার বলেছেন, বিএনপি করেছে। আমরা মনে করি বিএনপি সামনের যে চ্যালেঞ্জিং সময়গুলি আমরা সামনে দেখছি, এখন আমরা অপেক্ষা আছি বিএনপি সেই চ্যালেঞ্জিং সময়গুলিকে কিভাবে পার করে। আর অবশ্যই আমরা অপেক্ষা করছি যে বিএনপির সামনে যদি ক্ষমতায় যায় সবাই যেটা মনে করে, তাহলে আমরা অবশ্যই আজকের এই কথাগুলো যেগুলি জনাব রবিউল আলম বলেছে সেগুলিকে আমরা আবারও ভেরিফাই করব, ক্রস চেক করব, আবারও জনাব রবিউল আলমকে তখন আবার আনবার চেষ্টা করব। এর আগেও অনেকবার আসবেন আশা করি, তখন আনবো আজকের এই কথাগুলোকে ভেরিফাই করতে। যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, আপনারা এই আজকে যে কমিটমেন্টগুলি করলেন সেগুলি ব্যর্থ হলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা প্রশ্ন করব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।